এই বেয়াদব ছেলে, দেখে চলতে পারো না? আরে আমি তো দেখেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আপনি সামনে চলে আসলেন। তুমি তো দেখি এক নম্বরের পোল্টিবাজ। একে তো আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলে, তারপর আবার মিথ্যা বলতেছো। যাই বলেন, এমনিতেই আপনি এত কিউট। রেগে গেলে আপনাকে আরো অনেক কিউট লাগে, ইচ্ছে করে জড়িয়ে ধরে একটা কিস করে দেই। তুমি তো দেখি খুবই বেয়াদব। এইসব কথা বলতে লজ্জা করে না? লজ্জার কি আছে, যা সত্যি তাই বললাম। আচ্ছা, আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনি কি নতুন? হ্যাঁ, আজকে এসেছি, কিন্তু প্রথম দিনে এসে এমন একটা বেয়াদবের সাথে দেখা হবে, কোন ইয়ারে? তোমাকে বলতে বাধ্য নই। বেয়াদব কোথাকার। এই কথা বলেই মাহিরা মুখটা ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। নিহাল তখনও মাহিরার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এমন সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। তখনই ক্লাসের বেল পড়ে, তাই নিহাল তার ক্লাসের দিকে চলে যায়। নিহাল ক্লাসে এসে বসার পর তার বন্ধু অনেক বলে, কিরে, এত দেরি করলি কেন? আর তোর ভাবির সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হলো। ভাবি মানে, তুই কি মজা নিতেছিস আমার সাথে? আরে মজা করব কেন, সত্যি বলছি, তোর ভাবির সাথে দেখা হয়ে গিয়েছিল। তোর এসব ফালতু কথা শোনার সময় আমার কাছে নেই। যে ছেলে কখনো কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে কিনা বিয়ে করেছে? তখন আরেক বন্ধু শিহাব বলল, আরে আমরাও তো তাকে কতবার বললাম একটা প্রেম কর, যতগুলো প্রপোজ পাস সেখান থেকে দরকার হয় একটাকে বেছে নে। তাদের কথায় হাসানও যোগ দিল। আরে নিহান, আমার মনে হয় তোর কোথায় কিছু একটা গোলমাল আছে। তুই একটু খুলে বল, কেন তোর দেরি হয়েছে? আচ্ছা তাহলে শোন, ভার্সিটির গেট দিয়ে ঢুকবো, ঠিক সেই সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। যখনই উঠে মেয়েটার দিকে তাকাই আমি, তখন ফিদা হয়ে যাই। এক কথায় ক্রাশ কুইন। তা মেয়েটা কোন ইয়ারে পড়ে, কোনো খোঁজ নিয়েছিস? আমি জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে, কারণ ওকে আগে কখনো ভার্সিটিতে দেখিনি। তখন মেয়েটা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যায়। তুই কোনো চিন্তা করিস না, আমরা আজকের মধ্যে আমাদের ভাবিকে খুঁজে বের করব। ঠিক বলছিস। নিহাল ক্রাশ খেয়েছে বলে কথা, নিশ্চয়ই কোনো ক্রাশ কুইন হবে। তাদের কথার মধ্য দিয়ে স্যার ক্লাসে প্রবেশ করে। তখন সবাই চুপ হয়ে যায়। স্যার পড়ানো শুরু করে, তারপর সবাই চুপ হয়ে যায়। প্রথম পিরিয়ড শেষ হলে নিহাল ও তার বন্ধুরা লাস্ট বেঞ্চে, স্যার যাওয়ার পর তারা আবার কথা শুরু করে। মকবুল স্যার তো আর নেই, আজ 3 দিন তো আবল তাবল স্যারের ক্লাসগুলো হচ্ছে। আজকেও মনে হয় তাই হবে। কথার মাঝখান দিয়ে ক্লাসে প্রিন্সিপাল স্যার প্রবেশ করে। প্রিন্সিপাল স্যারের পেছন দিয়ে একটা মেয়ে ক্লাসে প্রবেশ করে। মেয়েটাকে দেখে নিহালের চোখ বড় বড় হয়ে যায়। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ইংরেজি শিক্ষক মকবুল স্যার তো নেই, তাই এ কয়দিন তোমাদের কিছু সমস্যা হয়েছিল। আজকে থেকে মিস মাহিরা তোমাদের ইংরেজি পড়াবেন। তিনি ভার্সিটিতে নতুন জয়েন করেছেন, তাই তিনি অনেক কিছু সম্পর্কে অবগত নন। ওনার কোনো সমস্যা হলে তোমরা সবাই ওনাকে সাহায্য করবে, আর উনিও আশা করি তোমাদের ভালো করে পড়াতে পারবে। তো মিস মাহিরা, আপনি ক্লাস নেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। মাহিরা তখন ক্লাসের শেষ বেঞ্চে নিহালকে দেখে। তখন তার প্রচন্ড রাগ উঠে যায়। ডিয়ার স্টুডেন্ট, আমার পরিচয় তো স্যারের মুখ থেকে শুনলেই। আশা করি আমার পরিচয় আর দেওয়া লাগবে না। তো তোমরা তোমাদের পরিচয় দাও। সবাই যখন নিজের নিজের পরিচয় দিচ্ছিল, মাহিরা নিহালের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। নিহাল তখনও মাহিরার দিকে তাকিয়েছিল। সে ভাবতেই পারেনি যে মাহিরা তার ম্যাডাম হবে। নিহালের চার বন্ধুই একই টেবিলে বসেছিল। নিহালকে এক দৃষ্টিতে মাহিরার দিকে তাকিয়ে থাকতে দেখে হাসান নিহালের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, কিরে সুন্দরী ম্যাডাম দেখে কি ক্রাশ খেলি নাকি? আমাদের ভাবি শুনতে পারলে কিন্তু কষ্ট পাবে। আরে ওটাই তোদের ভাবি, যাকে আজকে সকালে দেখেছি। কি, তুই কি পাগল হয়ে গেছিস? ম্যাডামের উপর ক্র্যাশ খেয়েছিস মানে কি? আরে আমি কি জানতাম নাকি যে ও আমাদের ম্যাডাম হবে? এখন সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, কারণ উনি আমাদের ম্যাডাম। না না, ক্রাশ যখন একবার খেয়েছি, তখন তো ম্যাডাম হোক আর যেই হোক তাকে তো আমার করেই ছাড়বো। নিহাল, তুই কি আসলেই পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ, আমি তার রূপে পাগল হয়ে গেছি। পরিচয় দেওয়ার পালা তখন নিহালের টেবিলেও চলে আসে। তখন তার তিন বন্ধু শুধু তাদের নাম বলে। তখনই নিহালের পালা আসে। তখন নিহালও মাহিরার দিকে তাকিয়ে শুধু তার নাম বলে। এই ছেলে, দাঁড়াও। জি ম্যাম, বলুন। তোমার মনোযোগ কোথায়? সে তখন থেকে দেখছি এদিকে তাকিয়ে আছো। পড়াশোনায় মন দাও, না হলে তোমার মতো ব্যাক বেঞ্চার ছেলেরা কখনো পাশ করতে পারবে না। ম্যাম, ব্যাক বেঞ্চার মানে কিন্তু খারাপ স্টুডেন্ট না। বাহ, একে তো ব্যাক বেঞ্চার, অমনোযোগী, আবার বড় বড় কথা।
এইসব কথা তোমার মতো ছাত্রদের মুখে মানায় না। বসো, আর যেন অমনোযোগী না দেখি। মাহিরার কথাটি বলেই আবার পড়ানো শুরু করলো। নিহাল তো পুরো ভ্যাবাচেকা খেয়ে গেছে। মাহিরা ক্লাস শেষ করে ক্লাস থেকে চলে যায়। তখনই বাহ, ম্যাডাম তো দেখছি অনেক সুন্দরী। এই একদম চোখ দিবি না, তোদের ভাবি হয়, বড় বোনের চোখে দেখবি। দোস্ত, যাই বলিস, ম্যাডাম মানে ভাবি কিন্তু অনেক রাগী। নিহাল, আমার মনে হয় ম্যাডামকে পটানো তোর দ্বারা হবে না। ও আমার মনটা চুরি করেছে, আমি তো ওকে আমার করেই ছাড়বো। চলুন আমরা এখন আমাদের নায়ক নায়িকার পরিচয়টা জেনে আসি। আমাদের নায়ক ফারাবি ইসলাম নিহাল, ঢাকার টপ বিজনেসম্যান আবির খানের একমাত্র ছেলে। নিহাল ব্যাক বেঞ্চার হলেও সে হচ্ছে পুরো ভার্সিটির টপার বয়। তাকে এক নামে সব শিক্ষার্থী ও শিক্ষকরা চিনে। আমাদের নায়িকা ফাতেহা জাহান মাহিরা, তার পরিবার হচ্ছে গ্রামের সম্ভ্রান্ত ধনী পরিবার। তাহলে এখন ভাবছেন তো মাহিরা কেন শিক্ষকতা করছে? মাহিরার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একজন ভার্সিটির প্রফেসর হওয়ার, তাই সে এখানে এর আগে তার গ্রামের ভার্সিটিতে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। মাহিরা এখানে আলাদা বাসা ভাড়া করে একাই থাকে। চলুন এবার গল্পে ফিরি। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। ক্লাস শেষে ভার্সিটির করিডোরে নিঃশব্দ হাওয়া বইছে। কেউ কেউ দলে দলে গ্রুপ স্টাডির জন্য লাইব্রেরির দিকে যাচ্ছে, কেউ আবার সোজা বেরিয়ে যাচ্ছে গেটের বাইরে। কিন্তু নিহাল, সে হাঁটছে একা, ধীরে ধীরে না। এই হাঁটাটা সাধারণ কোনো হাঁটা না। আজকে সেই ক্র্যাশ ম্যাডামের কথা তার মাথা থেকে একটুও নামছে না। নিহাল এক জায়গায় দাঁড়িয়ে মনে মনে ভাবে, এই মেয়েটা এমন কি জাদু করলো যে একবার চোখে পড়ে যাওয়ার পর থেকে চোখ সরানোই যাচ্ছে না। এত রাগ, এত সুন্দর, এত স্ট্রিক্ট, তবু কেন যেন ভালো লাগছে প্রতিটা মুহূর্তে ওর কথা ভাবতে। ঠিক তখনই কারো কণ্ঠে বাধা পড়ে তার চিন্তায়। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার বাসা নেই? ম্যাম, মানে আমি তো আসলে হাঁটছিলাম। আচ্ছা ভালো, কিন্তু আমাকে দেখে যে ছেলেটা সকালে উল্টোপাল্টা কথা বলছিল, সে এখন চুপচাপ। হা হা হা, আপনাকে একা দেখে আর কিছু বলার সাহস পেলাম না ম্যাম। তুমি যদি আবার কোনো বাজে কথা বলো তাহলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে দ্বিধা করব না। আপনি চাইলে অ্যাকশন নিতে পারেন, তবে একটা কথা জানবেন, আপনি আমার ভালো লাগার মানুষ হয়ে গেছেন। আমি আপনাকে সম্মান করি, অপমান করার জন্য কিছু বলি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার ম্যাম, তোমার শিক্ষক। শিক্ষক হলে কি মানুষ হওয়া বন্ধ হয়ে যায় ম্যাম? মাহিরা থমকে যায়। এই ছেলেটা খুব সহজে কথা বললেও তার চোখে একটা আলাদা রকমের আত্মবিশ্বাস, একটা গম্ভীর প্যাশন আছে। মাহিরা আর কিছু না বলে মুখ ঘুরিয়ে হাঁটা শুরু করে। কিন্তু সে বুঝতেই পারছে না এই ছেলেটা কেন যেন তার মনের ভেতরে ঢুকে পড়েছে একেবারে নিঃশব্দে। অন্যদিকে সন্ধ্যার পরে নিহাল বাসায় ফিরে। নিজের রুমে গিয়ে ল্যাপটপ খুলে মাহিরার নাম দিয়ে সার্চ দেয় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে একটাই প্রোফাইল মেলে, ফাতিহা জাহান মাহিরা। প্রোফাইল পিকচারে একটা মার্জিত হাসি, চোখে চশমা, সাদা শাড়ি আর খোলা চুলে, ছবিটা যেন নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো। তোকে আজ নয়, একদিন আমি আমার বউ বলেই পরিচয় দেব। এদিকে মাহিরাও নিজের বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিকে এক ঝলক দেখে। আজকের দিনটা যেন অদ্ভুত কেটে গেছে। মাহিরা তখন কল্পনা করে, এই ছেলেটা কি জানি কেন বারবার মনে পড়ছে। এমন তো কখনো হয়নি আমার সাথে। পরদিন সকালে মাহিরা ভার্সিটিতে আসার আগেই ক্লাসরুম পরিষ্কার করা, প্রজেক্টর ঠিক করা সব প্রস্তুত। ছাত্রছাত্রীদের মধ্যে গুঞ্জন, নতুন ম্যাম দেখেছো, একদম ডাইনামিক। অনেক, শিহাব আর হাসান মিলে মাহিরার নামে নতুন একটা নাম দিয়েছে, সিনিয়র ভাবি। ঠিক আছে, তাহলে চলো গল্পে এমন ভাবে সাজাই যেন সবাই মজা করে মাহিরাকে ভাবি বলে ডাকে। আর এতে শুধু অনিক আর শিহাব বেশি বাড়াবাড়ি করে, কিন্তু নিহাল একদম স্বাভাবিক থাকে। এমনকি একটু হাসেও, মনে মনে খুশি হয়, যদিও সেটা প্রকাশ করে না। এই জায়গাটা এমন হতে পারে। ভাবি কি আজ একটু বেশি স্মার্ট লাগছে ভাই? আহারে, ভাবির হালকা হেসে তাকানোই এখন আমাদের সকালবেলার মোটিভেশন। তোরা বেশি বাড়াবাড়ি করিস না, পরে আবার ম্যাডামের কাছে ধরা খেলে কান ধরে দাঁড়াতে হবে। তোদের প্রেম তো একদম সরকারি অফিসার, সবাই জানে কিন্তু কেউ স্বীকার করে না। তখনই হঠাৎ মাহিরা ক্লাসে ঢুকে। কার প্রেম? না ম্যাম, মানে আমরা বলছিলাম বাংলা সাহিত্যের প্রেমের সংজ্ঞা কেমন? তা ভাবির সঙ্গে কি সিলেবাসে নতুন যোগ হয়েছে? ম্যাম, ওরা তো সব সময় বাজে কথা বলে, আপনি বললে ওদের দাঁড় করায় দেন, আমি পাশে থাকবো। মাহিরা তখন তার হাসি চাপার চেষ্টা করে। তারপর ভার্সিটির এক সকালে মাহিরা তখন ভার্সিটিতে প্রবেশ করছিল। তখন নিহাল গিয়ে তার সামনে দাঁড়ায়। এই তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছো কেন? মাহিরা ম্যাম, আপনি জানেন আমি প্রতিদিন শুধু আপনাকে দেখার জন্যই ক্লাসে আসি।
নিহাল, আবার শুরু করলে? এটা ক্লাসরুম, প্রেমের আড্ডা না। এখন পড়াশোনা নিয়ে ভাবো। পড়াশোনাও তো আপনি করান, মানে আপনি না থাকলে পড়াশোনাও আর ভালো লাগে না। তুমি জানো তোমার বয়স কত? আর আমি তোমার শিক্ষক। আমার থেকে 3 বছরের ছোট একটা ছেলের মুখে এইসব কথা শুনলে আমার বিরক্ত লাগে, বুঝেছো? বয়সে ছোট হলেও ভালোবাসা তো বয়স দেখে আসে না ম্যাম। তোমার এইসব সিনেমার ডায়লগ দিয়ে কিচ্ছু হবে না। এই ভালোবাসা যদি পরীক্ষার খাতায় দেখাতে, তবেই বিশ্বাস করতাম। নিহালের কথা শুনে মাহিরা কিছুক্ষণ থমকে থাকে। তার মনে যেন একটা হালকা ঢেউ লাগে। এই ছেলেটা এত সহজে এত গভীর কথা বলতে পারে, তা সে ভাবতেই পারেনি। কিন্তু শিক্ষকের গাম্ভীর্য বজায় রেখে সে বলে, ফাজলামি বন্ধ করো নিহাল, ক্লাসে চলো। ক্লাসে তো যাবই ম্যাম, কিন্তু ক্লাসের বাইরে কি একটু সময় দেবেন? কিসের জন্য সময় দিব? কিছু কথা ছিল, মানে আপনার সাথে একটু অন্যরকম কথা বলতে চাই। আমার কাছে অন্যরকম বলার মতো কিছুই নেই। এখন যাও। মাহিরা দ্রুত পায়ে ক্লাসের দিকে চলে যায়। কিন্তু তার মনের মধ্যে নিহালের কথাগুলো ঘুরপাক খেতে থাকে। কেন যেন ছেলেটার চোখের দিকে তাকালে অন্যরকম একটা অনুভূতি হয়। ক্লাসে মাহিরা যখন পড়াচ্ছিল, তখন নিহালের চোখ শুধু তার দিকেই নিবদ্ধ ছিল। অনিক আর শিহাব একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসে। শিহাব ফিসফিস করে বলে, দোস্ত, ভাবি কিন্তু তোর ফাঁদে পা দিচ্ছে মনে হচ্ছে। আরে ধুর, ম্যাডাম শুধু বিরক্ত হচ্ছে। আমার মনে হয় নিহানের কথাগুলো ম্যাডামের মনে কোথাও না কোথাও দাগ কেটেছে। দেখবি তোরা, একদিন এই ম্যাম আমারই হবে। ক্লাস শেষে মাহিরা যখন স্টাফ রুমে যাচ্ছিলেন, তখন করিডোরে আবার নিহালের সাথে তার দেখা হয়। ম্যাম, একটা মিনিট। আবার কি? আপনার কি কফি পছন্দ? কেন? আসলে মানে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে আজ বিকেলে একসাথে কফি খেতে যেতে পারি। দেখো নিহাল, তুমি আমার ছাত্র। আমাদের মধ্যে একটা সম্মানজনক দূরত্ব থাকা উচিত। আমি সেই দূরত্ব বজায় রাখবো ম্যাম। শুধু একটু কথা বলতে চাই আপনার সাথে, প্লিজ। মাহিরার মনে দ্বিধা কাজ করে। একদিকে তার শিক্ষকতা পেশার নীতি, অন্যদিকে নিহালের আন্তরিকতা। সে বুঝতে পারছে না কি করবে। ঠিক আছে, তবে শুধু কফি আর কোনো বাড়তি কথা নয়। বিকেল 5টায় ভার্সিটির ক্যাফেটেরিয়ায়। ধন্যবাদ ম্যাম। নিহালের মুখে উজ্জ্বল হাসি দেখে মাহিরার ঠোঁটের কোণেও হালকা হাসি দেখা যায়, যা সে দ্রুত লুকিয়ে ফেলে। বিকেল 5টায় নিহাল ক্যাফেটেরিয়ায় অপেক্ষা করছিল। তার মনে উত্তেজনা কাজ করছিল। কিছুক্ষণ পর মাহিরা এসে পৌঁছালো। তুমি এসে গেছো? হ্যাঁ ম্যাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তারা দুজনে কফির অর্ডার দেয়। কিছুক্ষণ নীরবতার পর নিহাল কথা বলা শুরু করে। ম্যাম, আপনি হয়তো ভাবছেন আমি একজন বেয়াদব ছেলে, কিন্তু সত্যি বলতে প্রথম দেখাতেই আপনার ব্যক্তিত্বে আমি মুগ্ধ হয়েছিলাম। তুমি কি সিরিয়াস? হ্যাঁ ম্যাম, আমি জানি আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু আমার মনে হয় আমার আপনাকে ভালো লাগে। নিহাল, এটা সম্ভব নয়। আমি তোমার শিক্ষিকা। কিন্তু আপনি একজন মানুষও তো ম্যাম, আর আমার মনে হয় আপনার মনেও কোথাও না কোথাও। নিহালের কথা শেষ হতে না হতেই মাহিরার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তার মায়ের নাম ভেসে ওঠে। হ্যালো মা। মায়ের সাথে কথা বলার সময় মাহিরার মুখটা হঠাৎ মলিন হয়ে যায়। ফোন রাখার পর নিহাল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ম্যাম? সব ঠিক আছে? না, আসলে আমার দাদুর শরীরটা খুব খারাপ। আমাকে কালকেই গ্রামে যেতে হবে। ও, আমি দুঃখিত ম্যাম। আপনার কিছু সাহায্য লাগবে? ধন্যবাদ, কিন্তু আমার একাই যাওয়া উচিত। সেই বিকেলে কফি শেষ না করেই মাহিরা চলে যান। নিহাল একা বসে তার কথা ভাবতে থাকে। গ্রামের বাড়িতে অসুস্থ দাদুর পাশে মাহিরা যখন চিন্তিত মুখে বসে, তখন তার মনে বারবার নেহালের সেই সরল স্বীকারোক্তিগুলো ভেসে ওঠে। পরের কয়েকটা দিন ভার্সিটিতে মাহিরাকে দেখা যায় না। নেহাল ক্লাসে মন বসাতে পারে না। তার বন্ধুরা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মনে পড়ে থাকে সেই সুন্দরী ম্যামের জন্য, যে এখন তার কল্পনার আদরের বউ। দোস্ত, মন খারাপ করিস না, ম্যাডাম নিশ্চয়ই আবার ফিরে আসবে। হ্যাঁ, আর ফিরে এলে তুই আবার প্রেম নিবেদন করবি। তবে এবার একটু সাবধানে, ম্যাডাম কিন্তু বেশ রাগী। রাগী হলেও আমার মনের মানুষ তো উনি। কয়েকদিন পর মাহিরা ভার্সিটিতে ফিরে আসেন। তাকে দেখে নিহালের মুখে হাসি ফোটে। ক্লাস শেষে নিহাল আবার মাহিরার সামনে গিয়ে দাঁড়ায়। ম্যাম, আপনার দাদু এখন কেমন আছেন? এখন একটু ভালো আছেন, ধন্যবাদ। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ঠিক আছে, তবে এখানে নয়। চলো বাইরে কোথাও বসি। তারা ভার্সিটির পেছনে বাগানে গিয়ে বসে। শান্ত পরিবেশে মাহিরা নিহালের দিকে তাকিয়ে বলেন, নিহাল, তুমি যা বলছো তা কি সত্যি, নাকি এটা শুধু একটা ক্ষণিকের ভালো লাগা? বিশ্বাস করুন ম্যাম, এটা আমার জীবনের প্রথম প্রেম।
আর আমি জানি আপনি আমার সব। মাহিরার চোখে জল ছিকছিক করে। শিক্ষকের কঠোর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটি আজ বড় অসহায় বোধ করছেন। কিন্তু এটা যে সম্ভব নয় তা তুমি বোঝো না কেন? আমাদের সমাজ, আমাদের পরিস্থিতি। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে সব পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। নিহালের আত্মবিশ্বাস দেখে মাহিরা মুগ্ধ হন। তার মনে হয় এই ছেলেটার ভালোবাসায় সত্যিই গভীরতা আছে। আমাকে একটু সময় দাও নিহাল, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি আপনার জন্য অপেক্ষা করব ম্যাম, সারা জীবন। সেই দিন বাগানে বসে নিহাল আর মাহিরা অনেকক্ষণ কথা বলেন। তাদের মধ্যে শিক্ষকের আর ছাত্রের সম্পর্কটা যেন ধীরে ধীরে অন্যদিকে মন নিতে শুরু করে। মাহিরা বুঝতে পারে নিহালের সরল আর গভীর ভালোবাসা তাকে দুর্বল করে দিচ্ছে। এরপর থেকে নিহাল আরো বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে। সে মাহিরাকে প্রমাণ করতে চায় যে সে শুধু একজন আবেগপ্রবণ ছেলেই নয়, বরং একজন দায়িত্ববান মানুষও হতে পারে। ক্লাসে তার পরিবর্তন দেখে মাহিরাও অবাক হন। একদিন মাহিরা নিহালকে ডেকে বলেন, নিহাল, তোমার রেজাল্ট তো আগের থেকে অনেক ভালো হয়েছে। সবই আপনার অনুপ্রেরণা ম্যাম। শুধু অনুপ্রেরণা নাকি অন্য কিছু আছে? অন্য কিছু তো অবশ্যই আছে ম্যাম, তবে সেটা শুধু আমার আর আপনার মনের কথা। ভার্সিটিতে তাদের নিয়ে কানাঘুষা চলতেই থাকে। অনিক আর শিহাব তো সুযোগ পেলেই মাহিরাকে ভাবি বলে ডাকে, আর নিহাল মুচকি হেসে সবটা উপভোগ করে। একদিন ভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাহির একটি গান পরিবেশন করেন। তার মিষ্টি কণ্ঠ আর স্নিগ্ধ রূপে মুগ্ধ হয়ে যায় সবাই। গান শেষ হওয়ার পর নিহাল সবার সামনে এগিয়ে গিয়ে মাহিরাকে একটি লাল গোলাপ উপহার দেয়। এই গানটা শুধু আপনার জন্য ম্যাম। মাহিরা গোলাপটি গ্রহণ করেন এবং তার চোখে কৃতজ্ঞতা দৃষ্টি ভেসে ওঠে। সে মুহূর্তে যেন তাদের দুজনের নীরব ভালোবাসা পুরো ভার্সিটির বাতাসে ছড়িয়ে পড়ে। তবে তাদের এই অসম সম্পর্কের পথে এখনো অনেক বাধা বাকি। সমাজের চোখ, পরিবারের আপত্তি, সবকিছুকে উপেক্ষা করে কি তারা তাদের ভালোবাসার পরিণতি দিতে পারবে? সুন্দরী ম্যাম কি সত্যি একদিন নিহালের আদরের বউ হতে পারবে? সেই উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে গল্পের পরের পর্বের জন্য। এরপর থেকে ভার্সিটির প্রতিটি দিন নিহালের জন্য যেন মাহিরাকে পটানোর নতুন এক অভিযান। সে সুযোগ পেলেই মাহিরার আশেপাশে ঘুরঘুর করে, মিষ্টি মিষ্টি কথা বলে আর নানা ধরনের উপহার দেওয়ার চেষ্টা করে। কিন্তু মাহিরা, সে যেন এক কঠিন প্রাচীর। নেহালের কোনো কথাতেই তার মন গলে না, বরং উল্টো তাকে কড়া কথা শুনিয়ে দেন। একদিন নিহাল একটি সুন্দর গোলাপ হাতে নিয়ে মাহিরার ক্লাসরুমের সামনে দাঁড়িয়েছিল। মাহিরা ক্লাস থেকে বের হতেই নিহাল এগিয়ে যায়। ম্যাম, এই ফুলটা আপনার জন্য। নিহাল, তোমাকে কতবার বলেছি এসব আমার ভালো লাগে না। এটা ক্লাসরুম, এখানে এসব ছেলে মানুষই কেন করছো? কিন্তু ম্যাম, ফুল তো ভালোবাসার প্রতীক। ভালোবাসা দেখানোর আরো অনেক ভালো উপায় আছে। ক্লাসে মনোযোগ দাও, ভালো রেজাল্ট করো, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় উপহার। এখন যাও। নিহাল ফুল হাতে দাঁড়িয়ে থাকে, আর মাহিরা দ্রুত হেঁটে চলে যান। তার বন্ধুরা দূর থেকে সব দেখে হাসাহাসি করে। কিরে ভাই, ভাবি তো আজ কেউ তোর প্রেম প্রত্যাখ্যান করলো। তুই হাল ছাড়িস না দোস্ত, লেগে থাক, একদিন না একদিন ঠিক পড়ে যাবে। তবে আমার মনে হয় ম্যাডামকে ইমপ্রেস করার জন্য অন্য কিছু চেষ্টা করা উচিত। আর কি চেষ্টা করব বুঝতে পারছি না। আমার তো মনে হয় ওনার মনটা পাথরের তৈরি। পরের দিন নিহাল মাহিরার জন্য এক বাক্স দামি চকলেট নিয়ে আসে। মাহিরা স্টাফ রুমে বসে কফি খাচ্ছিলেন। নিহাল সেখানে গিয়ে হাজির। ম্যাম, আপনার জন্য এই চকলেটগুলো এনেছি, আশা করি আপনার ভালো লাগবে। নিহাল, তুমি কি সত্যিই বুঝছো না আমি কি বলতে চাইছি? আমার এসব জিনিসের কোনো প্রয়োজন নেই। আর তুমি ছাত্র হয়ে কেন এত খরচ করছো? আপনার খুশি দেখলে আমার ভালো লাগে ম্যাম। আমার খুশি দেখতে চাইলে ভালো করে পড়াশোনা করো। আর দয়া করে এরপর থেকে আমার ক্লাসরুম বা স্টাফ রুমের আশেপাশে ঘুরঘুর করবে না, আমার কাজে ব্যাঘাত ঘটে। মাহিরার করা কথা শুনে নিহালের মুখটা ছোট হয়ে যায়। সে বুঝতে পারে এভাবে জোর করে কিছু হবে না। তবে নিহাল সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে নতুন নতুন উপায় খুঁজতে থাকে মাহিরাকে ইমপ্রেস করার জন্য। কখনো সে লাইব্রেরিতে গিয়ে মাহিরার পছন্দের লেখকের বই খুঁজে আনে, কখনো বা ভার্সিটির ক্যান্টিনে তার জন্য স্পেশাল খাবার অর্ডার করে। কিন্তু প্রতিবারই মাহিরা হয় তাকে উপেক্ষা করেন, না হয় কঠিন কথা শুনিয়ে দেন। একদিন নিহাল সাহস করে মাহিরাকে একটি প্রেমের চিঠি লেখে। চিঠিতে সে তার মনের সব কথা খুলে বলে, তার গভীর ভালোবাসার কথা জানায়। মাহিরা চিঠিটা পড়ে দীর্ঘশ্বাস ফেলে। মাহিরা মনে মনে বলে, এই ছেলেটা এত সরল কেন? ও কি বোঝে না আমাদের মধ্যে কতটা পার্থক্য? পরের দিন ক্লাসে মাহিরা নিহালকে ডেকে বলেন, নিহাল, তোমার চিঠিটা আমি পড়েছি, তোমার আবেগ আমি বুঝতে পারছি। কিন্তু তোমাকে আবারও বলছি, আমাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক সম্ভব নয়। আমি তোমার শিক্ষিকা আর তুমি আমার ছাত্র। এই সম্পর্কটা সমাজের চোখেও খারাপ দেখাবে। কিন্তু ম্যাম, ভালোবাসা কি সমাজের নিয়ম মেনে চলে?
আমার মনে হয় আমাদের দুজনের মনেই কোথাও না কোথাও। থামো নিহাল, আর একটাও বাজে কথা বলবে না। আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। এরপর যদি তুমি আবার এসব করো, আমি বাধ্য হব তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। মাহিরার কঠিন কথা শুনে নিহাল একেবারে ভেঙে পড়ে। তার মনে হয় যেন তার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দোস্ত, তুই একটু ধৈর্য ধর, ম্যাডাম হয়তো একটু সময় নিচ্ছেন। তুই অন্য কিছু করার চেষ্টা কর, হয়তো সরাসরি প্রেম নিবেদন না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেখ। বন্ধুদের পরামর্শে নিহাল কিছুটা শান্ত হয়। সে বুঝতে পারে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে অন্যভাবে মাহিরাকে কাছে টানার চেষ্টা করবে, বন্ধুত্বের মাধ্যমে। কিন্তু মাহিরা কি সত্যি তাকে বন্ধু হিসেবে মেনে নেবে? আর নিহালের মনে কি শুধু বন্ধুত্বই থাকবে, নাকি ভালোবাসার আগুন ভিতরে ভেতরে জ্বলতেই থাকবে? সে উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু পর্বে। একদিন নিহাল ক্লাসের পর থেকে মাহিরাকে অনুসরণ করতে শুরু করে। মাহিরা যেখানেই যান, নিহাল সেখানে গিয়ে নানা অজুহাতে কথা বলার চেষ্টা করে। মাহিরা প্রথমে বিরক্ত হলেও পরে নিহালের নাছোড়বান্দা আচরণে কিছুটা অসহায় বোধ করেন। এক পর্যায়ে মাহিরা যখন টিচার্স রুমে প্রবেশ করেন, নিহালও তার পেছন পেছন সেখানে ঢুকে পড়ে। টিচার্স রুমে অন্যান্য শিক্ষকরা তখন নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিলেন। নিহালকে সেখানে দেখে মাহিরা বেশ অবাক হন এবং কিছুটা অস্বস্তিও বোধ করেন। তিনি ভাবেন অন্যান্য শিক্ষকরা হয়তো নিহালের এই বেয়াদবি ভালোভাবে নেবেন না। কিন্তু যা ঘটল তা ছিল মাহিরার ধারণার সম্পূর্ণ বিপরীত। নেহাল টিচার্স রুমে প্রবেশ করা মাত্রই কয়েকজন শিক্ষক হাসি মুখে তাকে ডেকে কাছে বসান। আরে নিহাল, কি খবর আজ এদিকে? স্যার, এমনিতে একটু এলাম, ম্যামের সাথে একটা দরকার ছিল। তোমার আবার কি দরকার মাহিরা? এই ছেলেটা তো দেখছি তোমার পিছুই ছাড়ছে না। আসলে স্যার বা ম্যাম, ও তো ক্লাসের ব্রিলিয়ান্ট ছাত্র। নিহালের মতো ছাত্র কয়জনই আর হয়? পড়াশোনায় যেমন ভালো, তেমনি সব বিষয়েই আগ্রহ আছে। ঠিক বলেছিস আনোয়ার। সেদিন তো বিতর্কের প্রতিযোগিতায় আমাদের ভার্সিটির মুখ উজ্জ্বল করলো, আর কালকেও তো ফার্স্ট হয়েছে। মাহিরা অবাক হয় শিক্ষকদের কথা শুনে। তিনি তো নিহালকে শুধু একজন অমনোযোগী ব্যাকবেঞ্চার হিসেবেই জানেন। এই ছেলেটা যে পড়াশোনায় এত ভালো, বিভিন্ন সহ শিক্ষামূলক কার্যক্রমে এত পারদর্শী, তা তিনি ঘোড়া করেও টের পাননি। আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন স্যার ম্যাম। দোয়া তো সব সময় আছে বাবা। তবে মাহিরা, তুমি ওকে শুধু বকাঝকা করো নাকি ওর ভালো গুণগুলো চোখে পড়ে? আসলে ম্যাম, ক্লাসে ও একটু অমনোযোগী থাকে তো তাই। আরে বাদ দাও ওসব। নিহাল আসলে একটু ডান পিটে, তবে মনটা ওর খুব ভালো, আর মেধাবী তো বটেই। টিচার্স রুমে নিহালের সাথে অন্যান্য শিক্ষকদের বন্ধুসুলভ ব্যবহার দেখে মাহিরা রীতিমতো স্তম্ভিত হয়ে যান। তার এতদিনকার ধারণা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। তিনি বুঝতে পারেন নিহালকে তিনি যেভাবে দেখেছেন, ছেলেটা আসলে তার থেকে অনেক আলাদা। টিচার্স রুম থেকে বের হওয়ার পর মাহিরা কিছুটা অন্যমনস্ক ভাবে হাঁটছিলেন। নিহাল তার পাশে এসে দাঁড়ায়। কি হলো ম্যাম, কিছু ভাবছেন? তুমি তুমি এত ভালো ছাত্র, এটা তো আমি জানতামই না। সবাই তো আর সবকিছু জানে না ম্যাম। আসলে ক্লাসে একটু দুষ্টামি করি, তবে পড়াশোনাটাও চালিয়ে যাই। তাহলে কেন তুমি ক্লাসে অমনোযোগী থাকার ভান করো? আসলে আপনার মনোযোগ আকর্ষণ করার এটাই আমার একমাত্র উপায় ছিল ম্যাম। তবে এখন বুঝতে পারছি আমার ভুল হয়েছে। নিহালের সরল স্বীকারোক্তিতে মাহিরা কি বলবেন তা বুঝতে পারেন না। এতদিন ধরে তিনি নিহালকে শুধু একজন বিরক্তিকর ছেলে হিসেবেই দেখেছেন, কিন্তু আজ তিনি তার জন্য এক রূপ কিন্তু আজ তিনি তার অন্য এক রূপ দেখলেন। একজন মেধাবী, প্রতিভাবান এবং গভীর আবেগপ্রবণ যুবক। টিচার্স রুমে নিহালের অনুরূপ দেখার পর মাহিরা কিছুটা দ্বিধায় পড়ে যান। এতদিন তিনি নিহালকে যেমনটা ভেবেছিলেন, বাস্তবতা তার থেকে অনেকটাই আলাদা। নিহালের প্রতি তার বিরক্তি কিছুটা হলেও কমে আসে। তবে শিক্ষকের আসনে বসে ছাত্রর প্রতি অন্য কোনো অনুভূতি দেখানো তার জন্য কঠিন। পরের কয়েকদিন ক্লাসে মাহিরা নিহালের দিকে একটু অন্যভাবে তাকান। তার দুষ্টুমিগুলোও যেন আগের মতো আর খারাপ লাগে না, বরং কখনো কখনো তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা দেখা যায়। নিহালও শিক্ষকের এই সামান্য পরিবর্তন লক্ষ্য করে মনে মনে সাহস পায়। এরপর থেকে ভার্সিটির প্রতিটি দিন নিহালের জন্য যেন এক নতুন যুদ্ধক্ষেত্র। মাহিরাকে পটানোর জন্য সে নিত্য নতুন কৌশল অবলম্বন করে, কিন্তু মাহিরা যেন এক দুর্ভেদ্য প্রাচীর। নিহালের কোনো মিষ্টি কথা, কোনো আকুল মিনতি তার হৃদয় স্পর্শ করতে পারে না, বরং নিহালের প্রতিটি চেষ্টাকে তিনি উপেক্ষা করেন, কখনো বা বিরক্তি প্রকাশ করেন। একদিন নিহাল ক্লাসরুমে ঢোকার আগে ডোরবেলের পাশে একটি ছোট চিরকুট রেখে যায়।
মাহিরা ক্লাসে এসে চিরকুটটি দেখতে পান। আপনার হাসি আমার দিনের আলো, আপনার চাহনি আমার প্রেরণা। মাহিরা চিরকুটটি হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর সামান্য হেসে ডাস্টবিনে ফেলে দেন। ক্লাসের পর নিহাল করিডোরে মাহিরার জন্য অপেক্ষা করছিল। মাহিরা বের হতেই নিহাল এগিয়ে এসে বলে, ম্যাম, আজকের লেকচারটা অসাধারণ ছিল। আপনার বলার ভঙ্গিটা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ নিহাল, কিন্তু এইসব কথা ক্লাসের বাইরে বলার প্রয়োজন নেই। নিহাল হতাশ হয় কিন্তু দমে যায় না। পরের দিন সে মাহিরার গাড়ির উইন্ডশিল্ড একটি তাজা গোলাপ রেখে আসে। মাহিরা গাড়ি স্টার্ট করার আগে গোলাপটি দেখতে পান। তিনি গোলাপটি হাতে নেন, কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে থাকেন, তারপর জানালা খুলে বাইরে ফেলে দেন। ক্যান্টিনে মাহিরা যখন কফি খাচ্ছিলেন, নিহাল এক প্লেট পছন্দের মিষ্টি নিয়ে তার টেবিলে হাজির হয়। ম্যাম, জানি আপনার মিষ্টি খুব পছন্দ। এটা আমার তরফ থেকে সামান্য উপহার। নিহাল, তোমাকে কতবার বলেছি এসব আমার ভালো লাগে না। তুমি কি সত্যিই বুঝতে পারছো না আমি কি চাই? কিন্তু ম্যাম, আমি তো শুধু আপনাকে একটু খুশি করতে চাই। আমার খুশি দেখতে চাইলে ক্লাসে মনোযোগ দাও এবং ভালো রেজাল্ট করো। আর দয়া করে আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করবে না। নিহালের বন্ধুরা তার এই ব্যর্থ প্রচেষ্টা দেখে হতাশ হয়। দোস্ত, তুই কি পাগল হয়েছিস? ম্যাডাম তো তোর দিকে ফিরেও তাকাচ্ছে না। আমার মনে হয় তুই অন্য কোনো মেয়ের দিকে মন দে, এই ম্যাডামের মন পাওয়া কঠিন। হ্যাঁ, জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। তোমরা ভুল বলছো। আমি জানি একদিন না একদিন ম্যাম আমার ভালোবাসার মূল্য দেবেন। নিহাল তার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। কখনো সে মাহিরার ক্লাসের বাইরে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করে, কখনো বা তার জন্য হাতে লেখা গান গেয়ে শোনায়। কিন্তু মাহিরার হৃদয় যেন বরফের মতো কঠিন। তিনি নিহালের কোনো আবেগকেই পাত্তা দেন না। একদিন নিহাল একটি বড় প্লেকার্ড বানিয়ে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থাকে। প্লেকার্ডে লেখা ছিল, ম্যাম, আমার হৃদয় শুধু আপনার জন্য। মাহিরা যখন গাড়ি নিয়ে গেট দিয়ে যাচ্ছিলেন, তার চোখ প্লেকার্ডের উপর পড়ে। তিনি সামান্য ভ্রুকুচকে তাকান, তারপর গাড়ি থামিয়ে নিহালের দিকে হেঁটে যান। এইসব তুমি কি শুরু করেছো নিহাল? এটা কোনো পাবলিসিটি স্ট্যান্ড নাকি? তোমার কি সামান্যতম কাণ্ডজ্ঞান নেই? ম্যাম, আমি শুধু আমার ভালোবাসার প্রকাশ করছি। এটা ভালোবাসা নয়, এটা বাড়াবাড়ি। তুমি যদি আর একবার এমন কিছু করো, আমি বাধ্য হব তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। মাহিরার কঠিন হুঁশিয়ারি শুনে নিহালের মুখে হাসি মিলিয়ে যায়। তার মনে হয় যেন তার সব চেষ্টাই ব্যর্থ, কিন্তু তবুও তার হৃদয়ের গভীরে ক্ষীণ আশা তখনও বেঁচে থাকে। হয়তো একদিন মাহিরা তার ভালোবাসার গভীরতা বুঝতে পারবেন, কিন্তু সেদিন কবে আসবে তা কেবল সময়ই বলতে পারবে। সুন্দরী ম্যাম কি সত্যি কখনো নিহালের এই পাগলামিকে ভালোবাসা হিসেবে দেখবেন? সে উত্তর জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নিহালের সব চেষ্টা যখন ব্যর্থতায় পর্যবসিত, তখন তার বন্ধুরা তাকে বোঝানোর শেষ চেষ্টা করে। দোস্ত, এবার থাম। ম্যাডাম স্পষ্ট করে না করে দিয়েছেন, আর বাড়াবাড়ি করলে তোর ক্যারিয়ারের ক্ষতি হবে। হ্যাঁ, ভার্সিটিতে বদনাম রটালে ভালো হবে না, অন্য কিছু নিয়ে ভাব। দেখ নিহাল, আমরা তোর ভালো চাই, ম্যাডাম তোর জন্য না। তোমরা বুঝছো না, আমার কাছে এটা শুধু একটা ভালো লাগা নয়, আমি সত্যি ম্যামকে ভালোবাসি। বন্ধুদের শত চেষ্টাতেও নিহাল তার জেদ ছাড়ে না। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যতক্ষণ না মাহিরা তার ভালোবাসার সামান্যতম স্বীকৃতিও দেন, ততক্ষণ সে তার চেষ্টা চালিয়ে যাবে। পরের কয়েক সপ্তাহ নিহাল কিছুটা নীরব থাকে, তবে তার দৃষ্টি সর্বদা মাহিরার উপর নিবদ্ধ থাকে। সে দূর থেকে মাহিরাকে দেখে, তার ক্লাসের সময়সূচি জেনে অপেক্ষা করে, কিন্তু সরাসরি আর কোনো বিরক্তিকর আচরণ করে না। মাহিরার প্রতি তার নীরব ভালোবাসা যেন আরো গভীর ও তীব্র হয়ে ওঠে। একদিন ভার্সিটিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মাহিরা নিজে সেই শিবিরে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করছিলেন। নিহালও লাইনে দাঁড়িয়ে রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছিল। যখন তার পালা আসে, নার্স তার রক্তের গ্রুপ জিজ্ঞাসা করেন। ম্যামের যা আমারও তাই। মানে? মানে ও পজিটিভ। নার্স হেসে নিহালের রক্ত নেন। রক্তদান শেষে নিহাল দুর্বল বোধ করা একপাশে বসে বিশ্রাম নিচ্ছিল। মাহিরা যখন সে পাশ দিয়ে যাচ্ছিলেন, তার চোখ নিহালের দিকে পড়ে। তিনি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকেন, তারপর এগিয়ে এসে জিজ্ঞেস করেন, তুমি ঠিক আছো তো নিহাল? মাহিরার এই প্রশ্নে নিহাল অনেকটা অবাক হয়। জি ম্যাম, আমি ঠিক আছি। তুমি কি দুর্বল বোধ করছো? আপনি আমার খোঁজ নিচ্ছেন ম্যাম? তুমি আমার ছাত্র, অসুস্থ হলে আমার খোঁজ নেওয়া উচিত। মাহিরার এই সামান্য সহানুভূতি নিহালের মনে নতুন করে আশা জাগিয়ে তোলে। সে বুঝতে পারে কঠোরতার আড়ালে মাহিরা হয়তো তার প্রতি কিছুটা হলেও দুর্বলতা অনুভব করছেন। কয়েকদিন পর ভার্সিটিতে শিক্ষক ছাত্রদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। নিহাল খুব ভালো খেলোয়াড় হওয়ায় তার টিম তাকে ক্যাপ্টেন করে। খেলার সময় নিহাল একটি অসাধারণ ক্যাচ ধরে, তার টিমের জয় নিশ্চিত করে।
মাঠের ধারে দাঁড়িয়ে মাহিরা নিহালের খেলা দেখছিলেন এবং তার দুর্দান্ত পারফরমেন্সে সামান্য হাসেন। খেলা শেষে নিহালের দল যখন উল্লাসে মত্ত, তখন নিহাল ভিড় টেনে মাহিরের কাছে যায়। ম্যাম, আজকের খেলাটা কেমন লাগলো? তুমি খুব ভালো খেলেছো নিহাল, তোমার চেষ্টা প্রশংসার যোগ্য। এই প্রথম মাহিরা নিহালের কোনো প্রচেষ্টার প্রশংসা করলেন। নিহালের মনে হয় যেন সে আকাশ ছুঁয়েছে। তবে তাদের এই মিষ্টি মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। খেলার পর নিহালের বন্ধুরা তাকে ধরে নিয়ে যায় এবং কাঁধে তুলে নাচতে শুরু করে। সে সময় অসাবধানতা বশত নিহালের হাত গিয়ে লাগে মাহিরার গায়ে। মাহিরা সঙ্গে সঙ্গে পিছিয়ে যান এবং তার চোখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। নিহাল, এটা কি ধরনের অসভ্যতা? সামান্য সৌজন্য বোধ কি তোমার নেই? বিশ্বাস করুন ম্যাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওটা অসাবধানতাই লেগেছে। তোমার কোনো কৈফিয়ত শুনতে চাই না। এরপর থেকে আমার থেকে দূরে থাকবে। মাহিরার এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় নিহালের মন আবার ভেঙে যায়। সে বুঝতে পারে এক মুহূর্তের অসতর্কতা তার এতদিনের সামান্য অর্জিত অগ্রগতিও নষ্ট করে দিয়েছে। সুন্দরী ম্যামের মন জয় করা সত্যি এক কঠিন পরীক্ষা। কিছুদিন পর ভার্সিটিতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নানা রঙের আলোয় ঝলমল করছে ক্যাম্পাস। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসবের আমেজ। মাহিরা নিজের থেকেই এই অনুষ্ঠানের দায়িত্ব নিতে আগ্রহী হন। তিনি প্রিন্সিপাল স্যারের অফিসে গিয়ে তার ইচ্ছের কথা জানান। স্যার, এই বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব যদি আমাকে দেন, আমি খুব খুশি হব। আমার কিছু নতুন পরিকল্পনা আছে যা অনুষ্ঠানটিকে আরো আকর্ষণীয় করে তুলবে। তাছাড়া আমার আগের ভার্সিটিতেও এইসব অনুষ্ঠানের দায়িত্ব আমার ছিল। ধন্যবাদ মিস মাহিরা আপনার আগ্রহের জন্য, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব অলরেডি একজনকে দেওয়া হয়েছে। তাছাড়া ভার্সিটির সকল অনুষ্ঠানের দায়িত্ব তাকেই দেওয়া হয়। কাকে স্যার? আমাদের ভার্সিটিতে তো অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন, তিনি কি তাদের মধ্যে একজন? হ্যাঁ, অবশ্যই অনেক ভালো শিক্ষক আছেন, তবে এই দায়িত্বটা আমরা নিহাল খানকে দিয়েছি। নিহাল খান? সেই ব্যাকবেঞ্চার ছেলেটা? স্যার, আপনি কি সিরিয়াস? এত ভালো ভালো শিক্ষক থাকতে একটা ছাত্র কিভাবে এত বড় একটা দায়িত্ব নিতে পারে? মিস মাহিরা, আমি একজন প্রিন্সিপাল হয়ে নিশ্চয় কোনো অযোগ্য কাউকে দায়িত্ব দেব না। আর আপনি ভার্সিটিতে নতুন, তাই তার সম্পর্কে কিছু জানেন না। আর শুধু ক্লাসের কয়েকটা দুষ্টুমি দেখে আপনি নিহালের মূল্যায়ন করছেন। ছেলেটার মধ্যে অনেক গুণ আছে যা আপনি জানেন না। কিন্তু স্যার, একটা এত বড় অনুষ্ঠান সামলানোর অভিজ্ঞতা তো তার নেই। অভিজ্ঞতা একদিনেই হয় না মাহিরা। আর নিহালের সাংগঠনিক ক্ষমতা অসাধারণ। গত বছর নবীনবরণ অনুষ্ঠান ও একাই সামলেছিল এবং সেটা খুবই সফল হয়েছিল। শুধু তাই নয়, বিতর্ক প্রতিযোগিতা, স্পোর্টস ইভেন্ট সবকিছুতেই ও খুব দক্ষতার পরিচয় দিয়েছে। কিন্তু স্যার, ও তো ক্লাসে তেমন মনোযোগ দেয় না বলে মনে হয়। ক্লাসে হয়তো একটু অমনোযোগী থাকে, তবে ওর মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝবেন। ও আমাদের ভার্সিটির টপারদের একজন। আসলে ওর আগ্রহটা পড়াশোনার বাইরে অন্যান্য সৃষ্টিশীল কাজের দিকে বেশি। আমি আসলে ওর সম্পর্কে তেমন কিছুই জানতাম না স্যার। আমি জানি মাহিরা, প্রথম দেখায় অনেকেরই ভুল ধারণা হতে পারে, তবে নিহালের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ আছে। মানুষের সাথে সহজে মিশতে পারে এবং যে কোনো কাজ খুব দ্রুত শিখে নিতে পারে। আমার বিশ্বাস ও এই সাংস্কৃতিক অনুষ্ঠানটিকেও সফল করবে, কারণ ও কখনো আমাদের কাউকে নিরাশ করেনি। কিন্তু স্যার, যদি কোনো সমস্যা হয়? আরে মাহিরা, তুমি বিনা কারণেই এত চিন্তা করছো? তুমি বরং বাইরে গিয়ে তোমার কলিগদের দেখো। নিহাল দায়িত্ব নেওয়ায় তারাও অনেক খুশি হয়েছে। প্রিন্সিপাল স্যারের কথা শুনে মাহিরা কিছুটা হলেও আশ্বস্ত হন। নিহাল সম্পর্কে তার এতদিনকার ধারণা যে ভুল ছিল তা তিনি বুঝতে পারেন। একজন ব্যাকবেঞ্চার ছাত্রের এত গুণ থাকতে পারে তা তিনি ভাবতেও পারেননি। এখন দেখার পালা, নিহাল সত্যি তার উপর দেওয়া দায়িত্ব কতটা ভালোভাবে পালন করতে পারে। অনুষ্ঠানের দিন যতই ঘনিয়ে আসে, নিহালের ব্যস্ততা ততই বাড়তে থাকে। সে একাই যেন পুরো অনুষ্ঠানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ভলান্টিয়ারদের সাথে মিটিং করা, শিল্পীদের সাথে যোগাযোগ রাখা, মঞ্চের নকশা থেকে শুরু করে আলো ও সাউন্ডের ব্যবস্থা, সবকিছু সে খুঁটিয়ে খুঁটিয়ে তদারকি করছে। মাহিরা দূর থেকে নিহালের কর্মব্যস্ততা লক্ষ্য করেন। তার একাগ্রতা, পরিশ্রম এবং প্রতিটি কাজ নিখুঁতভাবে করার চেষ্টা দেখে তিনি অবাক হন। কখনো কখনো তিনি এগিয়ে গিয়ে সামান্য সাহায্য করার প্রস্তাব দেন, কিন্তু নিহাল বিনীতভাবে তা প্রত্যাখ্যান করে। ধন্যবাদ ম্যাম, আমার টিম আছে, আমরা সবাই মিলে সামলে নেব। আপনি বরং আপনার অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকুন। মাহিরার মনে কোথাও একটা কৌতূহল জন্মায়।
এই ছেলেটা এত অল্প বয়সে এত বড় একটা দায়িত্ব কিভাবে পালন করছে? তার মধ্যে এত আত্মবিশ্বাস আসে কোথা থেকে? অনুষ্ঠানের আগের দিন মাহিরা প্রিন্সিপাল স্যারের অফিসে যান। স্যার, নিহালের কাজের অগ্রগতি কেমন দেখছেন? আমি নিশ্চিত মাহিরা, নিহাল সবকিছু খুব ভালোভাবে সামলে নেবে। ছেলেটার মধ্যে একটা আলাদা স্পৃহা আছে। আর আমি আপনাকে বারণ করেছিলাম এত চিন্তা না করতে। নিহাল ইউনিভার্সিটিতে এসেছে যাবৎ আমরা খুব শান্তিতে আছি। কিন্তু স্যার, এত অল্প সময়ে এত বড় একটা অনুষ্ঠান। ওর সাথে ওর বন্ধুরা এবং কিছু সিনিয়র ছাত্র সাহায্য করেছে। আর নিহালের পরিকল্পনা এতটাই গোছানো যে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তাই মিস মাহিরা, প্লিজ আর কথা বাড়িও না। অনুষ্ঠানের আগের রাতে মাহিরা নির্ঘুম রাত কাটান। নিহালের উপর তার অদ্ভুত এক চিন্তা ভর করে। একদিকে তার মনে সন্দেহ, এত বড় দায়িত্ব কি একটা ছেলে একা হাতে সামলাতে পারবে? অন্যদিকে প্রিন্সিপাল স্যারের আত্মবিশ্বাস এবং নিহালের অক্লান্ত পরিশ্রম দেখে তার মনে কি না আশা জাগে। হয়তো সত্যিই ছেলেটা কিছু করে দেখাতে পারবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। ভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো ক্যাম্পাস ঝলমলে আলোয় সেজে উঠেছে। উৎসবের আমেজে মুখরিত চারপাশ। মাহিরা অনুষ্ঠান স্থলে এসে চারপাশে সাজসজ্জা দেখে থমকে দাঁড়ান। তার চোখ বিস্ময়ে বিস্ফোরিত। অনুষ্ঠানের মূল মঞ্চটি এমনভাবে সাজানো হয়েছে যা এর আগে কখনো দেখা যায়নি। থিমের সাথে সঙ্গতি রেখে প্রতিটি খুঁটিনাটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আলোর ব্যবহার, মঞ্চের অলঙ্করণ, বসার স্থান, সবকিছুতেই রুচি ও সৃজনশীলতার ছাপ স্পষ্ট। মাহিরা স্তম্ভিত হয়ে ভাবেন, একজন ছাত্র এত সুন্দর পরিকল্পনা কিভাবে করতে পারে? ব্যাক স্টেজে গিয়েও মাহিরা একই রকম মুগ্ধতা অনুভব করেন। শিল্পীদের মেকআপ রুম থেকে শুরু করে তাদের পোশাক সরঞ্জাম সবকিছু সুনিপুণভাবে রাখা হয়েছে। কোথাও যেন তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা নেই। মনে হচ্ছে যেন সবকিছু একটি দক্ষ পরিচালকের তত্ত্বাবধানে চলছে। মাহিরা নিজের অজান্তেই খুঁজতে থাকেন সেই মানুষটিকে, যার তত্ত্বাবধানে এত সুন্দর একটি অনুষ্ঠান রূপ নিয়েছে। অবশেষে তার চোখ পড়ে মঞ্চের একপাশে ব্যস্তভাবে ঘুরে বেড়ানো নিহালের উপর। নিহালকে দেখে মাহিরা আরো অবাক হন। তার চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্ন নেই, বরং প্রতিটি কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার এক দৃঢ় সংকল্প দেখা যায়। সে কর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে, শিল্পীদের সাথে কথা বলছে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিজে তদারকি করছে। মাহিরা ভাবেন এই সেই ছেলে যাকে তিনি ক্লাসের অমনোযোগী ব্যাক বেঞ্চার হিসেবে জানতেন। এই সেই ছেলে যে কিনা তার পিছু ঘুরে প্রেমের কবিতা শোনাতো। আজ তাকে দেখে মনে হচ্ছে যেন এক সম্পূর্ণ ভিন্ন মানুষ। তার মধ্যে এত দায়িত্ববোধ, এত সৃজনশীলতা লুকিয়েছিল, তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে মাহিরা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করেন। স্যার, আমি সত্যি অবাক হয়েছি। নিহাল এত সুন্দরভাবে সব কাজ করেছে, আমি ভাবতেও পারিনি। বলেছিলাম না মাহিরা, ছেলেটার মধ্যে অনেক গুণ আছে। আমার ভুল হয়েছিল স্যার, আমি ওকে ভুল বুঝেছিলাম। সত্যি বলতে, আমি নিজেও এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে পারতাম কিনা সন্দেহ। এটাই নিহালের বিশেষত্ব। ও যে কোনো কাজ নিজের মতো করে, নতুনত্ব এনে করে। ওর কাজের প্রতি একটা আলাদা প্যাশন আছে। অবশেষে প্রতীক্ষার অবসান। ভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্দা উঠল। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিহাল আত্মবিশ্বাসে ঝলমল করছে তার মুখ। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সে যখন তার ভরাট কণ্ঠে অনুষ্ঠানের সূচনা করলো, পুরো অডিটোরিয়ামে পিনপতন নীরবতা নেমে এলো। শুভ সন্ধ্যা। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠী বৃন্দ, আজ আমরা একত্রিত হয়েছি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের সৃজনশীলতার উদযাপন করতে। এই সন্ধ্যায় আপনাদের জন্য অপেক্ষা করছে একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা, যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। নিহালের সাবলীল উপস্থাপনা, তার বাচনভঙ্গি এবং দর্শকদের সাথে তার আন্তরিক সংযোগ মুহূর্তেই সকলের মন জয় করে নিল। এরপর শুরু হলো অনুষ্ঠানের মূল পর্ব। প্রথম পরিবেশনা ছিল একদল ছাত্রীর মনোমুগ্ধকর নৃত্য, নিখুঁত মুদ্রা, ছন্দময় সঙ্গীত এবং উজ্জ্বল পোশাকে তারা মঞ্চে এক মায়াবী পরিবেশন সৃষ্টি করল। মাহিরা দর্শক আসনে বসে অপলক দৃষ্টিতে সেই নৃত্য দেখছিলেন। তিনি ভাবতেই পারেননি এই ছাত্রীরা এত সুন্দর নাচতে পারে। অনুষ্ঠানের পরিকল্পনা এবং শিল্পীদের নির্বাচন সবকিছুতেই নিহালের রুচির পরিচয় পাওয়া যাচ্ছিল। এর মধ্যে মঞ্চে এলো একদল ছাত্রের ব্যান্ড। তাদের ইলেকট্রিফাইং পারফরম্যান্স পুরো অডিটোরিয়ামের তারুণ্যকে যেন জাগিয়ে তুলল। মুহুর্মুহু করতালিতে ভরে উঠল চারপাশ। মাহিরা অবাক হয়ে দেখলেন নিহাল শুধু অনুষ্ঠান ব্যবস্থাপনাই নয়, শিল্পীদের নির্বাচনেও কতটা বিচক্ষণ। অনুষ্ঠানের মাঝে নিহাল নিজেই মঞ্চে এসে একটি কবিতা আবৃত্তি করল। তার আবেগপূর্ণ আবৃত্তি এবং গভীর ভাবনার প্রকাশ
সকলের হৃদয় ছুঁয়ে গেল। মাহিরা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এই সেই ছেলে যে ক্লাসে হয়তো অমনোযোগী থাকে, কিন্তু তার ভেতরে এত সংবেদনশীল একটা মন লুকিয়ে আছে। এরপর থেকে একে একে মঞ্চে পরিবেশিত হলো নাটক, গান, রম্য রচনা, পাঠ এবং আরো নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি পরিবেশনাই ছিল স্বকীয় এবং দর্শকদের মন জয় করে নেওয়ার মতো। অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল শেষ পরিবেশনা, নিহালের পরিচালনায় একটি বিশেষ নৃত্যনাট্য। নৃত্যনাট্যটির গল্প এবং সঙ্গীত নৃত্যনাট্যটির গল্প, সঙ্গীত এবং শিল্পীদের অভিব্যক্তি এতটাই অসাধারণ ছিল যে মাহিরা চোখের পলক ফেলতে ভুলে যান। মঞ্চের প্রতিটি আলো, প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত যেন নিহালের সৃজনশীলতার উজ্জ্বল স্বাক্ষর গ্রহণ করেছিল। পুরো অনুষ্ঠান জুড়ে মাহিরা শুধু অবাক হয়ে নিহালের দিকে তাকিয়েছিলেন। যে ছেলে ক্লাসে তার সামান্য মনোযোগ আকর্ষণের জন্য এত চেষ্টা করত, সেই ছেলে আজ এত বড় একটি অনুষ্ঠানের এত সুন্দর ও সহজভাবে আয়োজন করেছে। তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তার সৃজনশীল চিন্তা এবং তার পরিশ্রম করার মানসিকতা সবকিছুই মাহিরাকে বিস্মিত করে তুলছিল। অনুষ্ঠান শেষে যখন সকলে দাঁড়িয়ে করতালি দিচ্ছিল, মাহিরা নিজের আসনে বসে নির্বাক হয়েছিলেন। নিহাল যখন মঞ্চ থেকে নেমে আসে এবং ক্লান্ত কিন্তু তৃপ্তির হাসি নিয়ে আশেপাশে তাকায়, তখন তার চোখ মাহিরার সাথে মিলিত হয়। মাহিরা তার দিকে তাকিয়ে এক গভীর উপলব্ধি অনুভব করেন। এতদিন তিনি নিহালের বাইরের রূপটাই শুধু দেখেছেন, তার ভেতরের অমিত সম্ভাবনা তিনি কখনোই উপলব্ধি করেননি। আজকের এই অনুষ্ঠান যেন তার চোখের পর্দা সরিয়ে দিয়েছে। নিহালের দিকে তাকিয়ে মাহিরা নিজের অজান্তেই মৃদু হাসেন। সেই হাসিতে কোনো বিরক্তি ছিল না, ছিল শুধু বিস্ময় আর এক নতুন অনুভূতির ছোঁয়া। এই অনুষ্ঠানের প্রতিটি চমক যেন মাহিরার মনের জমিনে এক নতুন বীজ বপন করে গেল। এখন দেখার পালা সেই বীজ ভবিষ্যতে কি রূপ নেয়। অনুষ্ঠানের শেষ পরিবেশনা যখন শেষ হলো, অডিটোরিয়ামের আলো ঝলমল করে উঠল। দর্শকরা দাঁড়িয়ে করতালি দিতে শুরু করলো। তাদের চোখে মুখে মুগ্ধতা আর আনন্দের ছাপ স্পষ্ট। মঞ্চের সামনে এগিয়ে এলেন প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তাদের চোখে মুখে মুগ্ধতা আর আনন্দের ছাপ স্পষ্ট। মঞ্চের সামনে এগিয়ে এলেন প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রিন্সিপাল স্যার মাইক হাতে বলে, আজকের সন্ধ্যাটি সত্যি স্মরণীয়। আমি আমাদের ছাত্র নিহাল খান এবং তার পুরো টিমকে তাদের অসাধারণ প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। নিহাল, তুমি প্রমাণ করেছো ইচ্ছাশক্তি আর একাগ্রতা থাকলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা যায়। প্রিন্সিপাল স্যারের এই প্রশংসামূলক বক্তব্যে পুরো অডিটোরিয়াম আবার করতালি ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। অন্যান্য শিক্ষকরাও মঞ্চের দিকে এগিয়ে এসে নিহালকে ঘিরে ধরেন এবং তার পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে থাকেন। সাবাস নিহাল, আমি সত্যিই অভিভূত। এত সুন্দর করে একটা অনুষ্ঠান তুমি এক হাতে সামলাচ্ছ, ভাবতেই অবাক লাগছে। তুমি শুধু আমাদের ছাত্র নও, আমাদের গর্ব। তোমার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ। তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসাধারণ। পুরো টিমকে তুমি খুব ভালোভাবে পরিচালনা করেছো। একে একে অন্যান্য শিক্ষকরাও নিহালের প্রশংসা করেন। তাদের চোখে মুখে কৃতজ্ঞতা ও গর্বের ছাপ স্পষ্ট। নিহাল বিনয়ের সাথে সকলে ধন্যবাদ গ্রহণ করে। এই সমস্ত বাহাবার মাঝে মাহিরার চোখ স্থির ছিল নিহালের উপর। তিনি দেখছিলেন শিক্ষকের আসনে বসে কিভাবে তার সহকর্মীরা নিহালের প্রশংসা করছেন। তার মনে হচ্ছিল এতদিন তিনি সত্যিই ভুল মানুষকে ভুলভাবে জেনে এসেছেন। নিহালের ভেতরের প্রতিবাদ আজ সকলের সামনে উন্মোচিত হয়েছে, আর তিনি এতদিন সেই আলো দেখতে পাননি। প্রিন্সিপাল স্যার মাহিরার দিকে তাকিয়ে বললেন, মিস মাহিরা, তোমার এখন কি মনে হয় নিহালের কাজ কেমন লাগলো? প্রিন্সিপাল স্যারের প্রশ্নে মাহিরা সামান্য অপ্রস্তুত হন। তিনি এগিয়ে এসে নিহালের দিকে তাকান। নিহাল, আজকের অনুষ্ঠান সত্যি অসাধারণ ছিল। আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দরভাবে সবকিছু আয়োজন করতে পারবে। আমার ধারণা ভুল ছিল। মাহিরার এই অকপট স্বীকারোক্তি নিহালের মুখে এক উজ্জ্বল হাসি ফোটায়। এতদিনের অপেক্ষা আর কঠোরতার পর আজ মাহিরা নিজে তার কাজের প্রশংসা করছেন। এটা তার কাছে অনেক বড় পাওয়া। ধন্যবাদ ম্যাম, আপনাদের সকলের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। না নিহাল, এর মূল কৃতিত্ব তোমারই। তুমি প্রমাণ করেছো আমাদের ছাত্ররা শুধু পড়াশোনায় নয়, সৃজনশীল কাজেও কতটা এগিয়ে থাকতে পারে। অনুষ্ঠান শেষে যখন ধীরে ধীরে ভিড় কমতে শুরু করে, নিহাল তখনও মঞ্চের আশেপাশে দাঁড়িয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। মাহিরা এগিয়ে এসে তার পাশে দাঁড়ান। তোমার মনে হয় অনেক ক্লান্তি হয়েছে, তাই না? একটু তো হয়েছে ম্যাম, তবে সব সফলভাবে শেষ করতে পেরে ভালো লাগছে। তুমি সত্যি অসাধারণ কাজ করেছো নিহাল। আমি তোমাকে ভুল বুঝেছিলাম।
মাহিরার এই সরল স্বীকারোক্তি নিহালের হৃদয় ছুঁয়ে যায়। এতদিনের প্রতীক্ষার পর অবশেষে যেন বরফ গলতে শুরু করেছে। সুন্দরী ম্যামের মুখে নিজের কাজের প্রশংসা শোনা, এটা তার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম নয়। তবে এই পরিবর্তন কি শুধু পেশাদারিত্বের খাতিরে, নাকি এর আড়ালে অন্য কোনো অনুভূতিও লুকিয়ে আছে? সে উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু সময়ের। অনুষ্ঠানের শেষ কাটতে না কাটতেই ক্যাম্পাসে আবারও সেই চেনা দৃশ্য ফিরে আসে। নিহাল যেন তার ভালোবাসার জয়গান গিয়ে প্রতিদিন নতুন উদ্যমে মাহিরাকে পটানোর চেষ্টা করতে থাকে। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। মাহিরা নিহালের কাজের প্রশংসা করেছেন, তার প্রতিভার স্বীকৃতি দিয়েছেন, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এখনো সে আগের মতোই কঠোর। একদিন নিহাল একটি হাতে লেখা কার্ড নিয়ে মাহিরার ক্লাসরুমের সামনে অপেক্ষা করছিল। মাহিরা ক্লাস থেকে বের হতেই নিহাল এগিয়ে যায়। ম্যাম, এই কার্ডটা আপনার জন্য। অনুষ্ঠানে আপনার মূল্যবান উপস্থিতি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল। ধন্যবাদ নিহাল, অনুষ্ঠান সফল হয়েছে, এতে আমি খুশি। কিন্তু তোমাকে আবারও বলছি, আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্ক সম্ভব নয়। কিন্তু ম্যাম, আপনি তো দেখলেন আমি কতটা সিরিয়াস। আমার ভালোবাসা কি সত্যি আপনার কাছে কোনো মূল্য রাখে না? নিহাল, তুমি একজন মেধাবী ছাত্র, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। এই বয়সে আবেগপ্রবণ হয়ে ভুল পথে চালিত হয়েও না। শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা সম্মানের, এটাকে অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। নিহাল কার্ডটি হাতে দাঁড়িয়ে থাকে, আর মাহিরা দ্রুত হেঁটে চলে যান। তার বন্ধুরা দূর থেকে সব দেখে দীর্ঘশ্বাস ফেলে। দোস্ত, ম্যাডাম তো আবারও সেই একই কথা বললেন। আমার মনে হয় উনি তোর প্রতি দুর্বলতা অনুভব করছেন, কিন্তু শিক্ষিকা হিসেবে সেটা প্রকাশ করতে পারছেন না। যাই বলিস, ম্যাডাম কিন্তু বেশ শক্ত মনের মানুষ। পরের দিন নিহাল মাহিরার স্টাফ রুমের দরজায় একটি ছোট উপহার রেখে আসে, একটি সুন্দর কলম এবং একটি ডায়েরি। মাহিরা উপহার দুটি দেখে সামান্য বিরক্ত হন। মাহিরা নিহালকে ডেকে, নিহাল, তুমি কি থামবে না? আমি তোমাকে কতবার বলেছি আমার এসব জিনিসের প্রয়োজন নেই, আর তুমি কেন বারবার আমার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করার চেষ্টা করছো? ম্যাম, আমি শুধু আপনাকে একটু খুশি করতে চাই। আপনার পছন্দের জিনিসগুলো। আমার পছন্দ অপছন্দ নিয়ে তোমার এত মাথা ঘামানোর দরকার নেই। তোমার কাজ হলো পড়াশোনা করা। তুমি যদি আর একবার আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাও, আমি বাধ্য হব তোমার অভিভাবকদের সাথে কথা বলতে। মাহিরার এই কড়া ধমক নিহালের আত্মবিশ্বাস ভেঙে দেয়। সে বুঝতে পারে মাহিরা তার প্রতি সামান্য সহানুভূতি দেখালেও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি কোনো ছাড় দিতে রাজি নন। ক্যান্টিনে বসে নিহাল যখন বিষণ্ণ মনে কফি খাচ্ছিল, মাহিরা সেখানে আসেন এবং তার টেবিলে বসেন। নিহাল, আমার মনে হয় আমাদের কিছু স্পষ্ট কথা বলা দরকার। আপনি কি আমার কথা ভাবছেন ম্যাম? আমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তুমি খুব দায়িত্ববান ছেলে, তোমার উচিত এখন ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়া। আমার মতো একজন শিক্ষিকার প্রতি এই অহেতুক আকর্ষণ তোমার সময় নষ্ট করছে। কিন্তু ম্যাম, ভালোবাসা তো সময়ের হিসাব মানে না। বাস্তবতাটা ভিন্ন নিহাল। আমাদের সমাজে শিক্ষক ছাত্রের সম্পর্ককে অন্য চোখে দেখা হয়। এটা তোমার এবং আমার দুজনের জন্য সমস্যা তৈরি করবে। আমি চাই না তুমি কোনো প্রকার সামাজিক বা ক্যারিয়ারের ক্ষতির সম্মুখীন হও। তাহলে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? তোমার আবেগ আমি বুঝতে পারছি নিহাল, কিন্তু কখনো কখনো কিছু চাওয়া অপূর্ণও থেকে যায়। তোমাকে এটা মেনে নিতে হবে এবং জীবনের দিকে এগিয়ে যেতে হবে। মাহিরার এই বাস্তববাদী কথাগুলো নিহালের মনে গভীর হতাশা সৃষ্টি করে। সুন্দরী ম্যামের হৃদয় জয় করা যে এত কঠিন তা সে আগে বুঝতে পারেনি। তার মনে হয় যেন তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তবে কি সত্যি নিহাল তার ভালোবাসার আশা ছেড়ে দেবে, নাকি নিয়তি তাদের জন্য অন্য কোনো পথ খুলে রাখবে? সে উত্তর ভবিষ্যতের গর্ভে লুকানো। মাহিরার কঠিন প্রত্যাখ্যান এবং তার স্পষ্ট বার্তা নিহালের মনে সাময়িক হতাশা সৃষ্টি করলেও তার ভেতরে জেদি আর লড়াকু মন সহজে হার মানতে রাজি নয়। সুন্দরী ম্যামকে পাওয়ার স্বপ্ন তার চোখে এখনো জীবন্ত। বরং মাহিরা সরাসরি না শুনে নিহালের মনে জেদ আরো দ্বিগুণ বেড়ে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে মাহিরাকে তার ভালোবাসার গভীরতা উপলব্ধি করিয়ে ছাড়বে। পরের কয়েকদিন নিহাল নতুন উদ্যমে মাহিরাকে আকৃষ্ট করার চেষ্টা করতে থাকে। তবে এবার তার কৌশল ভিন্ন। সে আর সরাসরি প্রেম নিবেদন করে মাহিরাকে বিব্রত করে না, বরং এমন কিছু করার চেষ্টা করে যাতে মাহিরা নিজেই তার প্রতি আকৃষ্ট হন। নিহাল ক্লাসে আরো বেশি মনোযোগ দিতে শুরু করে। শিক্ষকের প্রতিটি কথা সে আগ্রহ নিয়ে শোনে এবং নিয়মিত পড়াশোনা করে। তার জ্ঞানের গভীরতা এবং যুক্তি নির্ভর আলোচনায় শিক্ষকরাও মুগ্ধ হন। মাহিরা দূর থেকে নিহালের এই পরিবর্তন লক্ষ্য করেন এবং মনে মনে অবাক হন। যে ছেলে আগে ক্লাসে অমনোযোগী থাকতো, তার মধ্যে এত আগ্রহ কিভাবে জন্মালো? শুধু পড়াশোনাই নয়,
নিহাল ভার্সিটির অন্যান্য কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণ করতে শুরু করে। বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, যেখানেই সুযোগ পায় সে নিজের বুদ্ধিমত্তা ও যোগ্যতার প্রমাণ দেয়। তার অসাধারণ পারফরম্যান্স তাকে অল্প সময়ের মধ্যেই শিক্ষকদের এবং অন্যান্য ছাত্রছাত্রীদের নজরে নিয়ে আসে। মাহিরা যখন অন্যদের মুখে নিহালের প্রশংসা শোনেন, তখন তার মনে এক মিশ্র অনুভূতি হয়। একদিকে ভালো লাগে যে তার ছাত্র উন্নতি করছে, অন্যদিকে কোথাও যেন একটা চাপা অস্বস্তি কাজ করে। একদিন ভার্সিটিতে একটি বিজ্ঞান মেলা আয়োজিত হয়। নিহাল নিজের একটি উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে সেই মেলায় অংশগ্রহণ করে এবং প্রথম স্থান অধিকার করে। তার প্রজেক্টের ধারণা এবং উপস্থাপনা এতটাই মৌলিক ছিল যে বিচারকও তার প্রশংসা না করে পারেননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহিরা নিজের হাতে নিহালের হাতে সেরার পুরস্কার তুলে দেন। তখন মাহিরা বলে, নিহাল, তোমাকে এই অসাধারণ সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন। আমি সত্যিই খুব খুশি হয়েছি। ধন্যবাদ ম্যাম, আপনার অনুপ্রেরণা ছাড়া এটা সম্ভব হতো না। নিহালের এই কথা মাহিরাকে কিছুটা অপ্রস্তুত করে তোলে। তিনি দ্রুত সেখান থেকে সরে যান, কিন্তু নিহালের আত্মবিশ্বাসী চাহনি তার মনে গেঁথে থাকে। এরপর থেকে মাহিরা নিহালের সাথে আগের তুলনায় একটু বেশি স্বাভাবিক আচরণ করতে শুরু করেন। ক্লাসে তার প্রশ্নের উত্তর দেন, প্রয়োজনে সাহায্য করেন, তবে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখেন। নিহালও শিক্ষকের এই সামান্য পরিবর্তনে আসার আলো দেখতে পায়। সে বুঝতে পারে তার চেষ্টা হয়তো ধীরে ধীরে ফল দিচ্ছে। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে নিহাল এবং অপরিহার্য হয়ে ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে নিহাল এখন অপরিহার্য হয়ে উঠেছে। তার সৃজনশীল চিন্তা এবং কর্মদক্ষতার জন্য সকলেই তার উপর নির্ভর করে। মাহিরা দূর থেকে দেখেন কিভাবে নিহাল সকলের সাথে হাসিমুখে কথা বলছে, কাজ করছে। তার মনে হয় এই ছেলেটার মধ্যেই সত্যিই বিশেষ কিছু আছে। একদিন সন্ধ্যায় ভার্সিটির ক্যাম্পাসে নিহালের সাথে মাহিরার আবার দেখা হয়। নিহাল একা দাঁড়িয়ে আকাশ দেখছিল। মাহিরা এগিয়ে এসে তার পাশে দাঁড়ান। কি দেখছো নিহাল? আকাশ ম্যাম, তারাগুলো দেখলে মনে হয় যেন কত অজানা রহস্য লুকিয়ে আছে। ঠিক বলেছো, জীবনটাও অনেকটা তেমনই, অনেক রহস্যে ভরা। আর সেই রহস্যের সমাধান করার ইচ্ছাই তো মানুষকে এগিয়ে নিয়ে যায়, তাই না ম্যাম? হয়তো। সেই রাতে ক্যাম্পাসে নীরবতায় নিহাল আর মাহিরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। নিহালের মনে তখনও সে পুরনো আশা, আর মাহিরার মনে এক নতুন দোলাচল। নিহালের নীরব কিন্তু দৃঢ় প্রচেষ্টা কি শেষ পর্যন্ত সুন্দরী ম্যামের হৃদয় জয় করতে পারবে? সময়ের স্রোতে তাদের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়। নিহাল বুঝতে পারে সরাসরি প্রেম নিবেদন করে মাহিরাকে রাজি করানো কঠিন, তাই সে এবার অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তার মাথায় আসে একটি রোমান্টিক প্রস্তাবের পরিকল্পনা, আর 3 বন্ধু অনেক, শিহাব আর হাসানকে ডেকে সে তার পরিকল্পনার কথা জানায়। দোস্তরা, এবার আমি ম্যামকে অন্যভাবে প্রপোজ করতে চাই, একটা সুন্দর পরিবেশে, যেখানে শুধু ভালোবাসা আর মুগ্ধতা থাকবে। ওয়াও, দারুণ আইডিয়া! কোথায় করবি? আমাদের শহরের ওই নতুন পার্কটার কথা মনে আছে? লেকের ধারে অনেক সুন্দর ফুল আর গাছপালা আছে, একদম রোমান্টিক একটা স্পট। পারফেক্ট। কিন্তু তুই একা সব সামলাবি কিভাবে? আমাদের হেল্প লাগবে তো। হ্যাঁ, আমরা আছি তোর সাথে। কি কি করতে হবে বল? নিহাল তার বন্ধুদের সাথে বিস্তারিত পরিকল্পনা করে। পার্কের একটি নির্জন জায়গা তারা বেছে নেয়। সেখানে সুন্দর ফুল দিয়ে সাজানো হবে, নরম আলো থাকবে এবং হালকা রোমান্টিক গান বাজানো হবে। নিহাল নিজের হাতে একটি ভালোবাসার চিঠি লিখবে এবং একটি আংটিও কিনবে। পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানের আগের দিন নিহাল ও তার বন্ধুরা মিলে পার্কের সেই জায়গাটি সাজাতে শুরু করে। রঙিন বেলুন, সুগন্ধি ফুল আর নরম আলোয় তারা এক স্বপ্নের পরিবেশ তৈরি করে। নিহাল বারবার সবকিছু খুঁটিয়ে দেখে যাতে কোনো ভুল না হয়। পরের দিন নিহাল কৌশলে মাহিরাকে সেই পার্কে আসতে রাজি করায়। সে মাহিরাকে বলে যে ভার্সিটির কিছু ছাত্রছাত্রী সেখানে একটি ছোট কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে এবং মাহিরাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে। মাহিরা প্রথমে রাজি না হলেও নিহালের বারবার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন। নির্ধারিত সময়ে মাহিরা পার্কে এসে পৌঁছান, কিন্তু সেখানে কোনো কালচারাল প্রোগ্রামের আয়োজন দেখতে না পেয়ে তিনি কিছুটা অবাক হন। নিহাল, তোমরা কোথায়? এখানে তো কিছুই দেখছি না। ঠিক তখনই চারপাশ থেকে হালকা রোমান্টিক গান ভেসে আসে। মাহিরা ঘুরে দেখেন দূরে লেকের ধারে সুন্দর করে সাজানো একটি জায়গা। নরম আলোয় আলোকিত সেই স্থানটিকে দেখে তার মনে এক অজানা অনুভূতি হয়। নিহাল ধীরে ধীরে এগিয়ে আসে, তার হাতে একটি লাল গোলাপ, তার চোখে এক গভীর ভালোবাসা। ম্যাম, আসলে এখানে কোনো কালচারাল প্রোগ্রাম নেই, আমি আপনাকে এখানে অন্য একটি কারণে ডেকেছি। কি কারণ? ঠিক তখনই নিহাল হাঁটু গেড়ে বসে বলা শুরু করে, ম্যাম, আপনি আমার জীবনের প্রথম ভালোবাসা। প্রথম দিন আপনাকে দেখার পর থেকে আমার হৃদয়
আপনার জন্য ধুকপুক করছে। আমি জানি আমাদের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু আমার ভালোবাসা খাঁটি। আমি আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। নিহাল তার পকেট থেকে একটি ছোট্ট আংটির বাক্স বের করে মাহিরাকে দেখায়। তার চোখে মিনতি আর ভালোবাসা একসাথে খেলা করছে। পার্কের শান্ত পরিবেশে, ফুলের সুগন্ধে আর নরম আলোয় নিহালের এই রোমান্টিক প্রস্তাব মাহিরাকে গভীরভাবে স্পর্শ করে। তার মনে এক ঝড় ওঠে। এতদিনের কঠোরতা, তার যুক্তির বেড়াজাল যেন মুহূর্তেই দুর্বল হয়ে যায়। নিহালের রোমান্টিক প্রস্তাবের শান্ত পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায়। মাহিরা নিহালের দিকে তাকিয়ে থাকেন। তার চোখে বিস্ময়, বিরক্তি এবং কিছুটা ক্ষোভের মিশ্রণ। নিহালের এক হাঁটু গেড়ে বসে, হাতে গোলাপার একটি আংটির বাক্স। এই দৃশ্য মাহিরাকে মোটেও স্পর্শ করে না, বরং তাকে আরো বেশি রাগান্বিত করে তোলে। নিহাল, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব জীবন। আর আমি তোমার শিক্ষিকা, তোমার ম্যাম। তুমি তোমার এত সাহস কি করে হলো আমাকে এইভাবে প্রস্তাব দেওয়ার? কিন্তু ম্যাম, আমার ভালোবাসা তো সত্যি। আমি আপনাকে মন থেকে ভালোবাসি। ভালোবাসা এটা ছেলে মানুষের আবেগ ছাড়া আর কিছুই নয়। তুমি এখনো অনেক ছোট, জীবনের অনেক কিছুই তোমার দেখা বাকি। কয়েকটা দিন আমার সাথে ক্লাস করেছো আর নিজেকে প্রেমিক ভাবছো? ম্যাম, আপনি আমার অনুভূতিকে এভাবে অপমান করতে পারেন না। অপমান তো তুমি করেছো নিহাল। শিক্ষকের সম্মান জলাঞ্জলি দিয়ে তুমি একটা ছেলে মানুষই কাণ্ড ঘটিয়েছো। আমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমান, কিন্তু তুমি তো একটা বোকা ছাড়া আর কিছুই নও। মাহিরার অপমানজনক কথাগুলো নিহালের বুকে তীরের মতো বিঁধে। তার এতদিনের জমানো স্বপ্ন, ভালোবাসা সব যেন মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার মুখের হাসি মিলিয়ে যায়, চোখের ভাষায় হতাশার কালো মেঘ জমে। ম্যাম, আপনি আর একটিও কথা নয়। তোমার এই ধরনের বেয়াদবি আমি আর সহ্য করব না। আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে যাব এবং তোমার বিরুদ্ধে অভিযোগ করব। তোমার মতো ছাত্রের ভার্সিটিতে থাকার কোনো অধিকার নেই। মাহিরার আগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যান। নিহাল পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার হাতে তখনও সেই গোলাপার আংটির বাক্স। তার বন্ধুরা দূরে দাঁড়িয়ে সব দেখছিল, তাদের মুখও বেদনায় কালো হয়ে যায়। মাহিরা চলে যাওয়ার পরপরই তারা নিহালের দিকে এগিয়ে আসে। দোস্ত, তুই ঠিক আছিস? উনি উনি আমাকে এতগুলো কথা বললেন। শান্ত হ দোস্ত, ম্যাডাম হয়তো রেগে গেছেন। কিন্তু এভাবে অপমান করাটা কি ঠিক হয়নি? নিহাল কোনো কথা বলতে পারে না। তার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। সুন্দরী ম্যামের কাছ থেকে এত কঠোর আর অপমানজনক কথা সে স্বপ্নেও ভাবেনি। তার মনে হয় যেন তার ভালোবাসার পবিত্রতাও আজ কলুষিত হয়ে গেল। পার্কে সেই সুন্দর সাজসজ্জা, রোমান্টিক গান সবকিছুই যেন তার কাছে বিষের মতো মনে হয়। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, কেন? কেন মাহিরা তার ভালোবাসাকে এত ঘৃণা করলেন? এই অপমানের জ্বালা কি নিহাল কখনো বলতে পারবে? আর তাদের অসম প্রেমের গল্প কি এখানেই শেষ হয়ে যাবে? সময়ই এর উত্তর দেবে। মাহিরা কর্তৃক চরমভাবে প্রত্যাখ্যান হওয়ার পর নিহালের পৃথিবী যেন স্তব্ধ হয়ে যায়। সে অপমানজনক মুহূর্তের ধাক্কা সে কিছুতেই সামলে উঠতে পারে না। ভার্সিটিতে যাওয়া তার কাছে অর্থহীন মনে হয়। শুধু নিহাল একা নয়, তার ঘনিষ্ঠ বন্ধু অনেক, সিহাব এবং হাসানও তাদের বন্ধুত্বের এই দুঃসময়ে তার পাশে থাকে। তারাও ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয়। নিহালের মন ভালো করার জন্য তার বন্ধুরা একটি পরিকল্পনা করে। যেহেতু তারা সকলেই ধনী পরিবারের সন্তান, তাই থাইল্যান্ডে একটি বিলাসবহুল ট্যুরের আয়োজন করা হয়। তাদের পরিবারের সদস্যরা রাজি হয়, কারণ তারা সবসময় এই চারটাকে শুধু পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখেছে, কোথাও ঘুরতে যেতে দেখেনি। তাই এই ট্যুরটা অনেক ব্যয়বহুল হওয়ার পরেও তাদের পরিবার বারণ করে না। মনোরম সমুদ্রের সৈকত, বিলাসবহুল রিসর্ট আর বন্ধুদের সঙ্গে হয়তো কিছুটা হলেও নিহালের মন খারাপ থেকে মুক্তি পাবে, এমনটাই ছিল তার বন্ধুদের আশা। থাইল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্য নিহালের মনের গভীরে জমে থাকা কষ্টকে পুরোপুরি মুছে ফেলতে পারে না। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করলেও রাতের নির্জনতায় তার চোখে ভেসে ওঠে মাহিরা সেই কঠিন মুখ আর অপমানজনক কথাগুলো। অন্যদিকে মাহিরা ভার্সিটিতে নিহাল এবং তার বন্ধুদের অনুপস্থিতি ধীরে ধীরে চোখে পড়তে শুরু করে। ক্লাসরুমগুলো ফাঁকা লাগে, ক্যান্টিনের আড্ডায় সেই চেনা মুখগুলো দেখা যায় না। মাহিরা প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও কয়েকদিন পর তার মনে একটা চাপা অস্বস্তি অনুভব হতে থাকে। নিহালের ক্লাসে তার অনুপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে। যে ছেলেটা আগে তার সামান্য মনোযোগ আকর্ষণের জন্য এত চেষ্টা করত, সেই ছেলেটা আজ সম্পূর্ণ নীরব এবং অদৃশ্য। মাহিরার মনে অজান্তে একটা শূন্যতা তৈরি হয়। প্রথমে মাহিরা তার অনুভূতিকে গুরুত্ব দিতে চান না। তিনি নিজেকে বোঝান নিহাল একজন আবেগপ্রবণ ছেলে, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিনের পর দিন যখন কাটে আর নিহালেরও কোনো খবর পাওয়া যায় না, তখন মাহিরার মনের অস্থিরতা বাড়তে থাকে। তিনি ক্লাসে পড়ানোর সময়ও অন্যমনস্ক হয়ে পড়েন। মাঝে মাঝে তার মনে হয় করিডোরে যেন তিনি নিহালের কণ্ঠ শুনতে পাচ্ছেন।
অথবা ক্যান্টিনে যেন তার হাসিমাখা মুখটা দেখতে পাচ্ছেন। একটা চাপা দীর্ঘশ্বাস তার বুক থেকে বেরিয়ে আসে, যা তিনি নিজেই অনুভব করতে পারেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাহিরা আনমনে নিহালের কথা ভাবেন। সেই ছেলেটার সরল চাউনি, তার অকপট ভালোবাসা সবকিছু তার মনে উকি দেয়। তিনি বুঝতে পারেন নিহালের প্রতি তিনি যতই কঠোর হন না কেন, ছেলেটার একটা আলাদা স্থান তার মনের গভীরে তৈরি হয়ে গিয়েছিল। থাইল্যান্ডে নিহাল হয়তো বন্ধুদের সাথে কিছুটা সময় ভালো কাটাচ্ছে, কিন্তু তার মনের ক্ষত এখনো দগদগে। আর এদিকে সুদূর বাংলাদেশে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মাহিরা ধীরে ধীরে অনুভব করছেন সেই ছাত্রের অভাব, যাকে তিনি একদিন কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলেন। নিয়তির পরিহাসে আজ মাহিরাই নিহালকে মিস করতে শুরু করেছেন। কিন্তু এই অনুশোচনা কি কোনো পরিবর্তন আনতে পারবে? নিহাল কি কখনো ফিরবে? আর ফিরলেও তাদের সম্পর্কের সমীকরণ কি নতুন করে লেখা হবে? সময় এর উত্তর দেবে। থাইল্যান্ডে নিহাল এবং তার বন্ধুরা আরো কয়েকদিন কাটায়। বিলাসবহুল রিসর্টের আরাম, সমুদ্রের নীল জল আর বিদেশি সংস্কৃতির হাতছানি, কোনো কিছুই নিহালের মনের গভীর ক্ষত ভরাতে পারে না। বন্ধুদের সাথে সে হাসে, গল্প করে, কিন্তু তার ভেতরে শূন্যতা যেন ক্রমশ বাড়তে থাকে। মাহিরার অপমানজনক কথাগুলো তার স্মৃতিতে বারবার ফিরে আসে, বিষাক্ত কাটার মতো বিঁধতে থাকে তার হৃদয়। অন্যদিকে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মাহিরার দিনগুলোও কাটে এক অদ্ভুত শূন্যতায়। নিহালের অনুপস্থিতি ক্লাসরুম থেকে শুরু করে পুরো ক্যাম্পাসেই স্পষ্ট। করিডোরে আর সেই চেনা মুখটা দেখা যায় না, ক্যান্টিনের কোণে আর শোনা যায় না সে আবেগপূর্ণ কণ্ঠস্বর। মাহিরা যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক না কেন, নিহালের অভাব তিনি প্রতি মুহূর্তে মুহূর্তে অনুভব করেন। প্রথমে তিনি এই অনুভূতিকে উপেক্ষা করার চেষ্টা করেন, ভাবেন এটা হয়তো ক্ষণিকের দুর্বলতা। কিন্তু সময়ের সাথে সাথে এই অনুভূতি আরো তীব্র হতে থাকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে নিহালের মুখ তার চোখের সামনে ভাসে, তার সরল স্বীকারোক্তিগুলো কানে বাজে। একটা চাপা দীর্ঘশ্বাস তার বুক ভেদ করে বেরিয়ে আসে। ক্লাসে পড়ানোর সময়ও মাহিরা অন্যমনস্ক হয়ে পড়েন। ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে গিয়েও তিনি অন্য কিছু ভাবেন। সহকর্মীরা তার এই পরিবর্তন লক্ষ্য করেন এবং কৌতূহলী হন। রেবেকা ম্যাম একদিন মাহিরার কাছে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে মাহিরা, তোমাকে আজকাল কেমন যেন উদাস দেখাচ্ছে? তেমন কিছু না ম্যাম, একটু কাজের চাপ। কাজের চাপ তো থাকবেই, কিন্তু তোমার চোখে অন্য কিছু দেখছি। ওই নিহাল ছেলেটার জন্য মন খারাপ নাকি? মাহিরার মুখ মুহূর্তেই লাল হয়ে যায়। তিনি অপ্রস্তুতভাবে বলেন, ও তো এখন ভার্সিটিতে আসে না। না, আসুক, কিন্তু তোমার মন তো ঠিকই ঘোরাঘুরি করছে, তাই না? মাহিরা চুপ থাকেন। রেবেকা ম্যামের কথাগুলো যেন তার মনের গভীরে লুকিয়ে থাকে সত্যটাকেই তুলে ধরল। এদিকে নিহালের বন্ধুরা বুঝতে পারে থাইল্যান্ডের এই ট্যুর নিহালের মনে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। তার বিষণ্ণতা কাটেনি একটুও। তারা সিদ্ধান্ত নেয় এবার তারা নিহালকে তার নিজের মতো করে সময় কাটাতে দেবে। হয়তো একা থাকলে সে ধীরে ধীরে এই ধাক্কা সামলে উঠতে পারবে। নিহাল হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন, কেন মাহিরা তার ভালোবাসাকে এত ঘৃণা করলেন? কি ভুল ছিল তার? কেন তার সরল আবেগ ম্যামের কাছে ছেলে মানুষই মনে হলো? হঠাৎ তার মনে হয় দূরে যেন কেউ তার নাম ধরে ডাকছে। সে চমকে পেছনে ফেলে, কিন্তু সেখানে কেউ নেই। এটা কি তার মনের ভুল, নাকি সত্যি কোনো অশরীরী ডাক? নিহালের মনের অস্থিরতা আরো বাড়তে থাকে। ঢাকায় মাহিরা রাতের অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। অজস্র তারার মাঝে তিনি যেন সেই হারানো মুখটা খুঁজে ফেরেন। তার মনে হয় কোথাও যেন একটু গভীর শূন্যতা তৈরি হয়েছে, যা কিছুতেই পূরণ হচ্ছে না। এভাবেই আরো কয়েকটা দিন কাটে। নিহাল থাইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে পারে না, আর মাহিরা ভার্সিটির দৈনন্দিন রুটিনেও মন বসাতে পারেন না। দুজনের মনে এক অচেনা হাহাকার, এক অব্যক্ত বেদনা। নিয়তিকে তাদের আবার কোনোদিন এক করবে? আর যদি করে, তখন তাদের সম্পর্কের সমীকরণ কেমন হবে? সে উত্তর সময়ের গর্ভে লুকানো। থাইল্যান্ডের বিষণ্ণতা কাটিয়ে অবশেষে নিহাল তার বন্ধুদের সাথে ঢাকায় ফিরে আসে। ভার্সিটিতে ফেরার কোনো তাড়া তার ছিল না। তবুও বন্ধুদের জোরাজুরিতে অনিচ্ছা সত্ত্বেও একদিন সে রাজি হয়। তবে তাদের প্রত্যাবর্তনের ধরন ছিল নাটকীয়। ভার্সিটির টাইমের অনেক পরে যখন ক্যাম্পাস প্রায় ফাঁকা, তখন 4টি দামি আর-15 বাইক একসাথে কলেজের গেট দিয়ে প্রবেশ করে। বাইকের চালকের আসনে নিহাল আর বাকি 3টিতে তার বন্ধু অনেক, শিহাব ও হাসান। তাদের চোখে মুখে একটি চাপা অভিমান আর দৃঢ়তা। দূরে দাঁড়িয়ে মাহিরা সেই দৃশ্য দেখতে পান। বুকের ভেতরটা তার ধক করে ওঠে। নিহালকে এতদিন পর দেখে তার প্রথম ইচ্ছা হয় দূরে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, তার অনুপস্থিতির জন্য অনুশোচনা প্রকাশ করতে। কিন্তু নিহালের গম্ভীর মুখ আর বন্ধুদের সাথে তার দূরত্ব মাহিরাকে থামিয়ে দেয়। নিহাল বাইক থামিয়ে সরাসরি প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে চলে যায়। তার বন্ধুরা নীরবে তাকে অনুসরণ করে।
মাহিরা অবাক হয়ে তাদের গতিবিধি লক্ষ্য করেন। প্রিন্সিপাল স্যারের রুমে কিছুক্ষণ কথাবার্তা শোনা যায়। প্রিন্সিপাল স্যারের রুমে নিহাল যা কথা বলেছিল তা ছিল তার চূড়ান্ত সিদ্ধান্ত। সে আর সেই পুরনো সেকশনে থাকতে চায় না যেখানে মাহিরা ক্লাস নেন। তার মনে জমে থাকা অভিমান আর অপমান তাকে মাহিরার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। প্রিন্সিপাল স্যার প্রথমে নিহালের এই সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছিলেন। একজন মেধাবী ছাত্র হঠাৎ করে কেন সেকশন পরিবর্তন করতে চাইছে তা তিনি বুঝতে পারছিলেন না। কিন্তু নিহালের দৃঢ়তা এবং তার চোখে থাকা গভীর বেদনার ছায়া দেখে তিনি আর আপত্তি করেননি। হয়তো তিনি আজ করতে পেরেছিলেন এর পেছনে কোনো গভীর কারণ লুকিয়ে আছে। নিহাল স্পষ্ট করে জানিয়েছিল সে এমন একটি সেকশনে যেতে চায় যেখানে মাহিরা কোনো ক্লাস নেবেন না। প্রিন্সিপাল স্যার নিহালের অনুরোধ মেনে নেন এবং তাকে অন্য একটি সেকশনে ভর্তির ব্যবস্থা করে দেন। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হওয়ার সময় নিহালের মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে মাহিরার সান্নিধ্য হারানোর কষ্ট, অন্যদিকে তার অপমান থেকে দূরে থাকার স্বস্তি। তার বন্ধুরা নীরবে তার পাশে ছিল, তাদের চোখে মুখে বন্ধুর প্রতি সহানুভূতি। যখন মাহিরা নিহালের দিকে এগিয়ে আসতে চেষ্টা করেছিলেন, নিহালের পাশ কাটিয়ে চলে যাওয়াটা ছিল তার নীরব প্রতিবাদের ভাষা। সে মাহিরাকে বোঝাতে চেয়েছিল তার ভালোবাসাকে অপমান করার পর এখন আর কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। তার নীরবতা যেন মাহিরার সকল প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছিল। ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সময় নিহালের মনে আর সে আগের আবেগ ছিল না। সুন্দরী ম্যামের প্রতি যে মুগ্ধতা, যে তীব্র আকর্ষণ ছিল তা যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল। তার জায়গায় দিচ্ছিল এক ধরনের শীতলতা আর দূরত্ব। তার বন্ধুরা বুঝতে পারছিল নিহাল একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং তারা তার পাশে থাকবে। অন্যদিকে মাহিরা নিহালের উপেক্ষা গভীরভাবে অনুভব করেন। তার মনে অনুশোচনার ঝড় উঠে। কেন তিনি সেদিন এত কঠোর হয়েছিলেন? কেন তিনি নিহালের সরল ভালোবাসাকে এত অপমান করেছিলেন? আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত তিনি নিজেই করছেন। নিহালের উদাসীনতা তার হৃদয়ে এক গভীর শূন্যতা তৈরি করে। সেদিন থেকে নিহালের ক্লাসরুম বদলে যায়। তার বন্ধুদের আটের স্থান পাল্টে যায়। মাহিরা দূর থেকে শুধু সেই শূন্য স্থানগুলো দেখেন আর দীর্ঘশ্বাস ফেলেন। তাদের অসম প্রেমের গল্পের মোড় কোন দিকে যাচ্ছে তা এখন অনিশ্চিত। নিহালকে পারবে মাহিরা স্মৃতি ভুলে নতুন জীবন শুরু করতে? আর মাহিরাই বা কিভাবে এই অনুশোচনার বোঝা বয়ে বেড়াবেন? সময় এর উত্তর দেবে। নিহালের সেকশন পরিবর্তনের পর মাহিরা বুঝতে পারে নিহাল সত্যিই দূরে সরে যেতে চাইছে। তার উপেক্ষা মাহিরার মনে গভীর অনুশোচনার জন্ম দেয়। এতদিন তিনি নিহালের ভালোবাসাকে ছেড়ে মানুষের আবেগ ভেবে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ তার অনুপস্থিতি মাহিরাকে উপলব্ধি করায় নিহালের অনুভূতি কতটা গভীর ছিল। মাহিরা এখন নিহালের কাছে আসতে চান, তার ভুল স্বীকার করতে চান, হয়তো আবার সেই পুরনো সম্পর্ক ফিরিয়ে আনতে চান। কিন্তু নিহাল সে যেন এক দুর্ভেদ্য প্রাচীর। মাহিরার কোনো ডাকে এসে সাড়া দেয় না, কোনো আগ্রহ দেখায় না। ভার্সিটির করিডোরে মাহিরা বহুবার নিহালের সামনে পড়েছেন, কিন্তু নিহাল তাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেছেন। তার চোখে সে আগের মুগ্ধতা আর নেই, বরং এক ধরনের শীতল উদাসীনতা মাহিরাকে আরো বেশি কষ্ট দেয়। একদিন মাহিরা ক্যান্টিনে নিহালের টেবিলে গিয়ে বসেন। নিহালের সাথে তার বন্ধুরা অনেক শিহাব ও হাসানো ছিল। মাহিরাকে দেখে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে। নিহাল, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই ম্যাম। দোস্ত, ম্যাডাম যখন বলেছেন একটু শোন না। তোরা থাম তো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। সেদিন আমি যা বলেছি। সেদিনের কথা আর মনে রাখতে চাই না ম্যাম। আমার একটা নতুন জীবন শুরু হয়েছে, যেখানে অতীতের কোনো স্থান নেই। নিহালের এই স্পষ্ট প্রত্যাখ্যান মাহিরার বুকে তীরের মতো আঘাত করে। তার চোখে জল চিকচিক করে ওঠে। কিন্তু নিহাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি যেমনটা ভেবেছিলে আমার মনেও। থাক ম্যাম, আর অভিনয় করবেন না। সেদিন আপনি আমাকে অপমান করেছিলেন, আমার ভালোবাসাকে তুচ্ছ করেছিলেন। আজ হঠাৎ কি হলো যে আপনি আমার কাছে আসতে চাইছেন? দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন। নিহাল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং তার বন্ধুদের সাথে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। মাহিরা অসহায়ের মতো তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকেন। তার মনে হয় তিনি যা হারিয়েছেন তা আর কোনোদিন ফিরে পাবেন না। এরপর মাহিরা বহুবার চেষ্টা করেছেন নিহালের সাথে কথা বলার, তাকে বোঝানোর। কখনো তিনি তার ক্লাসের বাইরে অপেক্ষা করেছেন, কখনো মেসেজ পাঠিয়েছেন, কিন্তু নিহাল কোনো সাড়া দেয়নি। তার উদাসীন্য মাহিরাকে ধীরে ধীরে হতাশ করে তোলে। একদিন মাহিরা নিহালের এক বন্ধুর মাধ্যমে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি তার ভুল স্বীকার করেন, তার অনুশোচনার কথা লেখেন এবং নিহালের কাছে ক্ষমা চান। কিন্তু নিহাল সেই চিঠির কোনো উত্তর দেয়নি। মাহিরা বুঝতে পারে নিহালের মনে তিনি যে গভীর ক্ষত সৃষ্টি করেছেন তা সহজে সারার নয়। সুন্দরী ম্যাম আজ সেই ছাত্রের মনোযোগ আকর্ষণের জন্য ব্যাকুল, যাকে একদিন তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু নিহালের বন্ধ হৃদয় কি কখনো তার জন্য আবার খুলবে? তাদের অসম প্রেমের গল্প কি এখানেই সমাপ্ত হবে? সময় এর উত্তর দেবে।
ভার্সিটির ক্যাম্পাসে সেদিন নিহাল তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তাদের মধ্যে হাসি ঠাট্টা চললেও নিহালের চোখে মুখে এখনো সেই চাপা বিষাদের ছায়া। হঠাৎ মাহিরাকে তাদের দিকে আসতে দেখে সবাই চুপ হয়ে যায়। মাহিরা সরাসরি নিহালের কাছে যান, তার চোখে মিনতি আর একরাশ অনুশোচনা। নিহাল, আমার সাথে একটু কথা বলবে? আমার বন্ধুদের সাথে কথা বলছি ম্যাম। প্লিজ কিছুক্ষণ। আমার যা বলার আছে এখানে বলা সম্ভব নয়। আজ বিকেলে কি তুমি আমার সাথে পার্কে দেখা করবে? শুধু কিছুক্ষণ সময় দিও আমাকে। আমার মনে হয় না কোনো দরকার আছে ম্যাম। দোস্ত জানা, ম্যাডাম যখন এত করে বলছে। হ্যাঁ, একবার শুনে দেখ না, হয়তো উনি সত্যি অনুতপ্ত। আমাদের উপর ভরসা রাখ, আমরা আছি তোর সাথেই। বন্ধুদের জোড়াজুড়িতে অনিচ্ছা সত্ত্বেও নিহাল রাজি হয়। বিকেলে তারা পার্কে একটি নির্জন জায়গায় মিলিত হয়। মাহিরা অস্থিরভাবে পায়চারি করছিলেন, নিহালকে দেখে এগিয়ে আসেন। নিহাল, আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। সেদিন যা বলেছি তার জন্য আমি লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়াটা কি এত সহজ ম্যাম? আপনি আমার ভালোবাসাকে অপমান করেছিলেন। আমি বুঝতে পারিনি নিহাল, তোমার সরলতা, তোমার ভালোবাসা আমি কিছুই বুঝিনি। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। কথা বলতে বলতে মাহিরা হঠাৎ নিহালের পায়ের কাছে বসে পড়ল। নিহাল হতভম্ব হয়ে পিছিয়ে যায়। ম্যাম, আপনি কি করছেন? উঠুন। মাহিরা তখন নিহালের পা ধরে বলে, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে আমি তোমার পা ছাড়বো না নিহাল। আমার ভুল হয়েছে, আমাকে শাস্তি দাও, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করো। মাহিরার কান্না আর আকুলতা নিহালের হৃদয় স্পর্শ করে। এতদিন ধরে জমে থাকা অভিমান ধীরে ধীরে ফুলতে শুরু করে। সে ঝুঁকে মাহিরাকে ধরে তুলে। ম্যাম উঠুন, এভাবে নিজেকে অপমান করবেন না। না নিহাল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমি এখন বুঝতে পারছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবং আমার পাশে থাকো। নিহাল তখন মাহিরাকে তার পায়ের থেকে উঠিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এতদিনের দূরত্ব, অভিমান সব যেন সে আলিঙ্গনে মিশে যায়। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ম্যাম। মাহিরা নিহালের বুকে মাথা রেখেই বলে, সত্যি বলছো তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ ম্যাম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আর কখনো আমাকে তোমার থেকে দূরে রাখবে না। মাহিরার চোখে জল চিকচিক করে। তিনি নিহালের মুখ নিজের হাতে ধরেন এবং গভীর ভালোবাসে তার কপালে চুমু খান। কখনো না নিহাল, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তাহলে কি এখন থেকে আমি তোমাকে শুধু মাহিরা বলে ডাকতে পারি? শুধু ডাকতে পারো কেন? তুমি তো আমার। কথাটা শেষ না করে নিহালের ঠোঁটে আলতো করে চুমু খায় মাহিরা। পার্কের নীরবতা ভেঙে যেন দুটি হৃদয়ের মিলন গান গেয়ে ওঠে। এতদিনের প্রতীক্ষা, অভিমান আর অনুশোচনার পর অবশেষে তাদের অসম প্রেমের গল্প পূর্ণতা পায়। সুন্দরী ম্যাম অবশেষে তার আদরের বউ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যান। তবে সমাজের চোখ আর অন্যান্য বাধা কি তাদের এই নতুন পথ চলাকে মসৃণ করবে, সে উত্তর ভবিষ্যতের গর্ভে লুকানো। মাহিরা সেই আলতো স্পর্শ নিহালের সমস্ত দ্বিধা দূর করে দেয়। পার্কের নীরবতা ভেঙে তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। একে অপরের বাহুডোরে আবদ্ধ হয়ে তারা যেন সময়ের স্রোত ভুলে যায়। এরপর থেকে নিহাল আর মাহিরা তাদের অসম প্রেমের বাঁধ ভেঙে মুক্ত আকাশে ডানা মেলে ওড়ে। ভার্সিটির আনাচে কানাচে, নির্জন লেকের ধারে কিংবা শহরের কোলাহল মুক্ত কোনো কফি শপে তাদের প্রায় একসাথে দেখা হয়। নিহাল এখন আর সে আগের আবেগপ্রবণ ছাত্রটি নেই। মাহিরাকে পাওয়ার পর তার মধ্যে এক ধরনের স্থিরতা ও দায়িত্ববোধ দেখা যায়। সে পড়াশোনায় আরো বেশি মনোযোগী হয়, ভবিষ্যতের স্বপ্ন লেখে, যে স্বপ্নে মাহিরাও তার পাশে থাকে। অন্যদিকে মাহিরা যেন তার কঠোর শিক্ষিকার খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। নিহালের সান্নিধ্যে তার মুখে লেগে থাকে এক স্নিগ্ধ হাসি, চোখে দেখা যায় গভীর প্রেম। ক্যাম্পাসের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা প্রথমে কিছুটা অবাক হলেও ধীরে ধীরে তাদের ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে পারে। একদিন সন্ধ্যায় নিহাল মাহিরাকে নিয়ে যায় সেই পার্কে যেখানে তাদের সম্পর্কে নতুন সূচনা হয়েছিল। লেকের ধারে বসে তারা হাতে হাত রেখে চাঁদের আলোয় নিজেদের হারিয়ে ফেলে। নিহাল মাহিরার হাতে আলতো চুমু খেয়ে বলে, বিশ্বাস করো মাহিরা, আমার মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি। এতদিন তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করেছি, আর আজ তুমি আমার পাশে। মাহিরা তখন নিহালের কাঁধে মাথা রেখে বলে, আমারও তাই মনে হয় নিহাল। মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে এসে পড়েছি। তুমি আমার জীবনে না এলে আমি কখনোই জানতেই পারতাম না ভালোবাসা কতটা সুন্দর হতে পারে। তুমি জানো মাহিরা, আমার এখনো সেই দিনের কথা মনে আছে যেদিন প্রথম তোমাকে ভার্সিটির গেটে দেখেছিলাম। মনে হয়েছিল যেন কোনো পরী আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর তুমি তো সেই বেয়াদব ছেলে যে কিনা প্রথম দিনেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। নিহাল তখন মাহিরার কোমর জড়িয়ে ধরে বলে, যদিও ধাক্কাটা ভুলে লেগেছিল, কিন্তু সেই ধাক্কাটাই তো আমাদের কাছে এনেছিল, তাই না? তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে।
তাদের চোখের ভাষায় গভীর প্রেম আর নির্ভরতা ফুটে ওঠে। কখনো নিহাল মাহিরাকে তার পছন্দের কবিতা পড়ে শোনায়, কখনো মাহিরা নিহালের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসে। তাদের ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরো মজবুত করে তোলে। একদিন নিহাল মাহিরাকে নিয়ে যায় এক নির্জন নদীর ধারে। সেখানে তারা একটি ছোট্ট নৌকায় ভেসে বেড়ায়। নদীর শান্ত জল, চারপাশে সবুজ প্রকৃতি আর তাদের নীরব ভালোবাসা এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে। আমার মনে হয় যেন এই মুহূর্তগুলো অনন্তকাল ধরে চলতে থাকুক। আমারও তাই ইচ্ছে করে মাহিরা, শুধু তুমি আর আমি, আর আমাদের এই ভালোবাসা। তাদের প্রেম জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক একটি রঙিন স্বপ্ন। তারা একে অপরের সাথে হাসে, কাঁদে, ভবিষ্যতের পরিকল্পনা করে। সুন্দরী ম্যাম অবশেষে খুঁজে পান তার হৃদয়ের রাজপুত্রকে, আর নিহাল খুঁজে পায় তার জীবনের একমাত্র ভালোবাসাকে। তাদের অসম প্রেমের গল্প ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যেতে থাকে। তবে সমাজের চোখ আর অন্যান্য বাধা কি তাদের এই সুখের পথে কোনো কালো মেঘ ঘনাতে দেবে? সে উত্তর সময়ের অপেক্ষায়। নিহাল আর মাহিরার ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান তাদের পরিবার। নিহাল ধনী ব্যবসায়ী, আমির খানের একমাত্র পুত্র, আর মাহিরা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তাদের সামাজিক অবস্থান, পারিবারিক ঐতিহ্য সবকিছুই ছিল একে অপরের বিপরীত। নিহালের পরিবার যখন মাহিরা এবং তার শিক্ষকতার পেশার কথা জানতে পারে, তখন তারা এই সম্পর্ক মেনে নিতে নারাজ হয়। আমির খান চান তার ছেলে এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিক, যে তাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একজন সাধারণ শিক্ষিকা তাদের পরিবারের মর্যাদা এবং প্রতিপত্তির সাথে মানানসই নয়, এটাই ছিল তাদের সাফ কথা। অন্যদিকে মাহিরার পরিবারেও উঠে ঝড়। গ্রামের রক্ষণশীল সমাজ একজন শিক্ষিকার সাথে তার ছাত্রীর প্রেম মেনে নিতে প্রস্তুত ছিল না। তাদের কাছে এটা ছিল নীতি ও ঐতিহ্যের চরম লঙ্ঘন। মাহিরার বাবা মা সমাজের ভয়ে এবং আত্মীয় স্বজনের চাপে মেয়েকে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য জোর করতে থাকেন। নিহাল আর মাহিরা দুজনেই তাদের পরিবারের কাছে নিজেদের ভালোবাসার কথা বোঝানোর চেষ্টা করে। তারা জানে তাদের সম্পর্ক কোনো ক্ষণিকের আবেগ নয়, বরং দুটি হৃদয়ের গভীর টান। কিন্তু তাদের কথা কেউ শুনতে চায় না। উভয় পরিবারই তাদের উপর সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। নিহাল তার বাবার সাথে সরাসরি কথা বলতে চায়। বাবা, আমি মাহিরাকে ভালোবাসি। ও শুধু একজন শিক্ষিকা নয়, ও আমার জীবনের সবকিছু। তুমি কি পাগল হয়েছো নিহাল? তুমি কি জানো তুমি কি বলছো? এই সামান্য শিক্ষিকা আমাদের পরিবারের যোগ্য নয়। আমি তোমাকে স্পষ্ট করে বলছি, তুমি যদি এই সম্পর্ক থেকে সরে না আসো, তাহলে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একইভাবে মাহিরা তার মায়ের কাছে আকুল মিনতি জানায়। মা, তোমরা কেন বুঝতে পারছো না? নিহাল আমার জীবনের ভালোবাসা। ওর সাথে না থাকলে আমি বাঁচবো না। মা, সমাজের কথা একটু ভাবো। লোকে কি বলবে? আমাদের পরিবারের সম্মান থাকবে না। তুমি বরং এই ছেলেকে ভুলে যাও। পরিবার থেকে এমন প্রবল বাধা আসায় নিহাল আর মাহিরা দুজনেই ভেঙে পড়ে। তাদের মনে হয় যেন তাদের ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। তবুও তারা হাল ছাড়তে রাজি হয় না। তারা একে অপরের হাত ধরে সব প্রতিকূলতার সামনা করার প্রতিজ্ঞা করে। নিহাল সিদ্ধান্ত নেয় সে তার পরিবারের কাছে মাহিরাকে প্রমাণ করবে। সে মাহিরাকে নিয়ে তাদের বাড়িতে যায় এবং তার বাবার কাছে অনুরোধ করে অন্তত একবারের জন্য যেন মাহিরাকে জানার সুযোগ দেওয়া হয়। নিহালের আন্তরিকতা দেখে আবির খান কিছুটা নরম হন এবং মাহিরাকে তাদের বাড়িতে কয়েকদিনের জন্য থাকার অনুমতি দেন। সেই কদিনে মাহিরা তার ব্যবহার, জ্ঞান এবং মিষ্টি স্বভাব দিয়ে ধীরে ধীরে নিহালের পরিবারের মন জয় করে নেয়। আবির খান এবং তার স্ত্রী বুঝতে পারেন মাহিরা সত্যি একজন গুণবতী মেয়ে এবং নিহালের জন্য সঠিক জীবনসঙ্গী হতে পারে। অন্যদিকে মাহিরা নিহালকে নিয়ে তার গ্রামে যায় এবং তার বাবা মাকে তাদের ভালোবাসার গভীরতা বোঝানোর চেষ্টা করে। নিহালের ভদ্রতা, শিক্ষা এবং মাহিরার প্রতি তার গভীর টান দেখে মাহিরার বাবা মায়ের মনও ধীরে ধীরে গলে। তারা বুঝতে পারে নিহাল সত্যি মাহিরাকে ভালোবাসে এবং তাকে সুখী রাখবে। অনেক কাঠখোট পোড়ানোর পর অবশেষে নিহাল আর মাহিরার পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়। তাদের ভালোবাসার জয় হয় সামাজিক বাধা আর পারিবারিক আপত্তির উপরে। তাদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলন পথের দরজা খোলে। এখন শুধু অপেক্ষা সেই শুভ দিনের, যেদিন তারা আনুষ্ঠানিকভাবে একে অপরের জীবনসঙ্গী হবে। পরিবার যখন তাদের ভালোবাসাকে স্বীকৃতি দিল, তখন নিহাল আর মাহিরার আনন্দের সীমা রইল না। তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। দুই পরিবার মিলেমিশে তাদের বিয়ের আয়োজন শুরু করলো। ধুমধাম করে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, যেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই আমন্ত্রিত। বিয়ের দিন ঢাকা শহরের এক অভিজাত কমিউনিটি সেন্টার ঝলমলে আলোয় সেজে উঠল। চারপাশে উৎসবের আমেজ, সানাইয়ের সুর আর আত্মীয় স্বজনের কলরবে মুখরিত পরিবেশ। মাহিরা লাল বেনারসিতে অপরূপা, তার মুখে ভয় আর লজ্জার এক মিষ্টি আভা। নিহাল পাঞ্জাবিতে সুদর্শন, তার চোখে শুধুই মাহিরার প্রতি গভীর ভালোবাসা। বিয়ের আসরে
নিহালের তিন বন্ধু অনেক, শিহাব আর হাসান যেন দুষ্টুমির আখড়া বানিয়ে ফেলেছিল। তারা বরযাত্রীর গাড়িতে গান বাজিয়ে হই হুল্লোড় করছিল আর সুযোগ পেলেই মজার মজার মন্তব্য ছুড়ছিল। অনেক তখন নিহালের কাছে এসে কানে ফিসফিস করে বলে, দোস্ত, ফাইনালি তোর সুন্দরী ম্যাম এখন তোর আদরে বউ হতে চলেছে, আর কোনো টেনশন নেই। হ্যাঁ রে, এতদিন প্রেম করার কষ্ট আজ সার্থক হলো। তবে সাবধান নিহাল, বউ কিন্তু শিক্ষিকা, এবার ক্লাসে ফেল করলে খবর আছে। তোরা থাম তো, আজ অন্তত একটু সিরিয়াস হ। কিন্তু তাদের দুষ্টুমি থামার পাত্র নয়। যখন বরযাত্রী কনের বাড়ির কাছাকাছি পৌঁছালো তখন তারা নেহালের ঘোড়ার সামনে হিন্দি সিনেমার গান বাজাতে শুরু করলো। তেরে মেরে সাথ মে কিয়া দেখো, লোগো নে কিয়া বাতে কি। কনের বাড়িতেও তাদের দুষ্টুমি চলতেই থাকে। বিয়ের বিভিন্ন রীতিনীতি পালনের সময় তারা এমন সব মন্তব্য করতে থাকে যে মাহিরা লজ্জায় লাল হয়ে যায় আর নিহাল হেসে কুটি কুটি হয়। যখন নিহাল আর মাহিরা বিয়ের মঞ্চে বসে তখন অনেক পুরোহিতের কানে গিয়ে এমন কিছু ফিসফিস করে বলে যে তিনি মন্ত্রের বদলে হাসতে শুরু করেন। মাহিরা অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে নিহাল মুচকি হেসে এড়িয়ে যায়। বিয়ের পর যখন বাসর রাতের পালা আসে তখন নিহালের বন্ধুরা ঘর থেকে বেলুন আর ফুল দিয়ে এমনভাবে সাজায় যে ঘরের ভেতরে পা রাখার জায়গাও ছিল না। আর দরজার বাইরে তারা পাহারায় বসে গান গাইতে শুরু করে, দুলহানিয়া লে যায়েঙ্গে। নিহাল যখন ঘরে ঢুকে তখন সে এলাহি কাণ্ড দেখে হেসে ফেলে। মাহিরা লজ্জায় মুখ ঢাকেন। নিহাল তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোরা কি আজ রাতে এখানেই থাকবি নাকি? আরে না না, আমরা শুধু একটু পরিবেশটা তৈরি করে দিলাম আর কি। হ্যাঁ, প্রথম রাতটা একটু স্পেশাল হওয়া উচিত তো। তবে বেশি দেরি করিস না দোস্ত, ভাবি কিন্তু অপেক্ষা করছে। ভাবি, আপনার ছোট দেবর হিসেবে কিন্তু আমাদের একটা গিফট লাগবে, আর সেটা আপনাকে দিতেই হবে। কি গিফট বলো? আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। আসলে ম্যাম, মানে ভাবি, এটা তেমন দামি কিছু না। আপনার শুধু পরীক্ষার সময় আমাদের একটু কৃপা করতে হবে। শিহাবের এই কথা শুনে সবাই হেসে উঠল। বন্ধুদের হাসি ঠাট্টা আর দুষ্টুমিতে নিহাল আর মাহিরার বাসরাত আরো মিষ্টি আর স্মরণীয় হয়ে ওঠে। তাদের দীর্ঘ প্রেমের পথ অবশেষে একটি সুন্দর পরিণতির দিকে এগিয়ে যায়। সুন্দরী ম্যাম সত্যিই আজ থেকে নিহালের আদরের বউ। তাদের নতুন জীবন শুরু হয় ভালোবাসা রঙে রাঙানো এক স্বপ্নের পরিবেশে। বন্ধুদের বিদায়ের পর নিহাল দরজা বন্ধ করে নববধূর দিকে তাকায়। মাহিরার মুখ তখনও লজ্জায় রাঙা। নববধূর সাজে সে যেন এক স্বপ্নপরী। ঘরের সুগন্ধি ফুল আর নরম আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। নিহালের হৃদয় ভালোবাসায় ভরে ওঠে। ধীরে ধীরে নিহাল এগিয়ে যায় মাহিরার দিকে। মাহিরা চোখ বন্ধ করে অপেক্ষা করে। নিহাল আলতো করে তার ঘুমটা সরিয়ে দেয়। চাঁদের আলোয় উদ্ভাসিত মাহিরার মুখ দেখে নিহাল মুগ্ধ হয়ে যায়। তার মনে হয় এত রূপ সে আগে কখনো দেখেনি। তুমি কি জানো মাহিরা, আজ আমার স্বপ্ন সত্যি হলো। তোমাকে আমার পাশে এইভাবে দেখার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। আমারও তাই মনে হয় নিহাল। মনে হচ্ছে যেন কোনো কল্পনার রাজ্যে এসে পড়েছি। নিহাল আলতো করে মাহিরার হাত ধরে। তার স্পর্শে মাহিরার সারা শরীরে শিহরণ জাগে। নিহাল তাকে কাছে টেনে নেয়। তাদের দীর্ঘদিনের প্রেম আজ পূর্ণতা পেতে চলেছে। নিহাল মাহিরার কপালে আলতো করে চুমু খেয়ে বলে, আজ থেকে তুমি শুধু আমার, আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে তুমি মিশে থাকবে। মাহিরা নিহালের বুকে মুখ লুকায়। তার চোখে আনন্দ অশ্রু চিকচিক করে। আর তুমি আমার, আমার জীবনের সবচেয়ে মূল্যবান ধন। নিহাল মাহিরাকে কোলে তুলে নেয় এবং ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে যায়। তাদের চারপাশের জগৎ যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। শুধু শোনা যায় দুটি হৃদয়ের স্পন্দন, ভালোবাসার এক নতুন সুরে বাঁধা। তারা একে অপরের চোখে হারায়। তাদের ঠোঁট আলতো করে মিলিত হয় এক গভীর চুম্বনে, যে চুম্বনে মিশে থাকে দীর্ঘদিনের প্রতীক্ষা, ভালোবাসা আর আগামীর স্বপ্ন। তারপর নিহাল তার ম্যামের উপর শুরু করে তার রোমান্টিক অত্যাচার। সেই রাতে নবদম্পতির ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে পূর্ণতা পায় তাদের অসম প্রেমের দীর্ঘ পথ চলা। তাদের বাসরাত হয়ে ওঠে এক স্বপ্নের রোমান্টিক উপাখ্যান, যা তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রয়। বাসর রাতের মিষ্টি রিশ কাটতে না কাটতেই নিহাল তার নববধূর জন্য হানিমুনের পরিকল্পনা করতে শুরু করে। তার ইচ্ছে ছিল কোনো বিলাসবহুল ডেস্টিনেশনে, হয়তো মালদ্বীপের কোনো মনোরম দ্বীপে অথবা সুইজারল্যান্ডের বরফ ঢাকা পাহাড়ে মাহিরাকে নিয়ে যাবে। মাহিরা, আমার মনে হয় আমাদের হানিমুনের জন্য দেশের বাইরে কোথাও যাওয়া উচিত। তোমার কোথায় যেতে ইচ্ছা করে বলো? আমার কোথাও যেতে ইচ্ছে করে না নিহাল। মানে, হানিমুন কি দেশের বাইরে না গেলে হয় না নাকি? কে বলেছে হানিমুন শুধু বিলাসবহুল জায়গায় করতে হয়? আমার মনে হয় সবচেয়ে সুন্দর হানিমুন হবে আমার গ্রামের বাড়িতে। তোমার গ্রামের বাড়ি? সেখানে কি হানিমুনের মতো পরিবেশ থাকবে? তুমি আমার গ্রামের বাড়ি দেখোনি নিহাল? ওটা কোনো সাধারণ গ্রাম নয়।
আমাদের বিশাল জমিদার বাড়ি আছে, চারদিকে সবুজ ধান ক্ষেত আর পুকুর, শান্ত আর স্নিগ্ধ একটা পরিবেশ। আমার বিশ্বাস শহরের কোলাহল থেকে দূরে সেখানে আমরা নিজেদের মতো করে অনেক সুন্দর সময় কাটাতে পারবো। যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই মাহিরা। যেখানে তুমি খুশি সেটাই আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা। এরপর নিহাল আর মাহিরা রওনা হয় মাহিরার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। শহরের ইটকাঠের জঙ্গল পেরিয়ে যখন তারা সবুজ শ্যামল গ্রামে পৌঁছায়, নিহাল মুগ্ধ হয়ে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে। মাহিরার জমিদার বাড়িটি সত্যিই রাজকীয়। বিশাল উঠোন, কারুকার্যময় স্তম্ভ আর পুরনো দিনের ঐতিহ্যের ছোঁয়া, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। গ্রামের মানুষজন তাদের নতুন জামাইকে দেখার জন্য ভিড় করে। নিহালকে তারা সাদরে গ্রহণ করে নেয়। শুরু হয় নিহালের রাজকীয় জামাই আপ্যায়ন। নানা ধরনের ট্রেডিশনাল খাবার, গ্রামের টাটকা ফল আর মিষ্টি দিয়ে তাকে আপ্যায়ন করা হয়। নিহাল এত আন্তরিকতা আর ভালোবাসা আগে কখনো অনুভব করেনি। দিনের বেলা গ্রামের শান্ত পরিবেশে ঘুরে বেড়ানো, ধান ক্ষেতের আইলে হাঁটা, পুকুরে একসাথে সাঁতার কাটা, তাদের হানিমুন হয়ে ওঠে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অপূর্ব অভিজ্ঞতা। রাতে বিশাল জমিদার বাড়ির ছাদে মাদুর বিছিয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে তারা ঘন্টার পর ঘন্টা গল্প করে। নিহাল আকাশের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করো মাহিরা, আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। এই শান্ত পরিবেশ, তোমার পরিবারের ভালোবাসা, সবকিছু আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। মাহিরা তখন নিহালের হাত ধরে বলে, এটাই আমার আসল জগৎ নিহাল। শহরের চাকচিক্যের বাইরেও যে এত শান্তি আর ভালোবাসা থাকতে পারে, তুমি এখানে না এলে জানতে পারতে না। তাদের হানিমুনের প্রতিটি মুহূর্ত ভরে ওঠে রোমান্টিকতায়। গ্রামের সরল জীবন, প্রকৃতির সান্নিধ্য আর একে অপরের গভীর ভালোবাসা তাদের সম্পর্ককে আরো মজবুত করে তোলে। নিহাল বুঝতে পারে হানিমুন মানে শুধু বিলাসবহুল জায়গায় যাওয়া নয়, ভালোবাসার মানুষের সাথে সময় ব্যয় করাই আসল। আর মাহিরার গ্রামের বাড়িতে তারা সেই এক অসাধারণ অভিজ্ঞতা লাভ করে। তাদের রাজকীয় হানিমুন গ্রামের শান্ত পরিবেশে ভালোবাসার রঙে রাঙা হয়ে ওঠে। গ্রামের শান্ত পরিবেশে এক নতুন দিগন্ত উন্মোচন করে। শহরের কোলাহল মুক্ত জীবন, প্রকৃতির সান্নিধ্য আর পরিবারের আন্তরিকতায় তাদের সম্পর্ক আরো গভীর ও মজবুত হয়ে ওঠে। নিহাল বুঝতে পারে মাহিরার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। বিলাসবহুল ডেস্টিনেশনের চেয়েও অনেক বেশি মূল্যবান এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ, যেখানে শুধু তারা দুজন আর তাদের অকৃত্রিম ভালোবাসা বিদ্যমান। হানিমুন শেষে নিহাল আর মাহিরা যখন শহরে ফিরে আসে, তাদের জীবনে এক নতুন সুর বাজে। পরিবারের সমর্থন আর ভালোবাসা তাদের পথ চলা আরো মসৃণ হয়। নিহাল তার ব্যবসার দিকে আরো মনোযোগ দেয়, আর মাহিরা তার শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রাখেন। তবে তাদের ভালোবাসার বন্ধন আগের মতোই অটুট থাকে। সময়ের সাথে সাথে তাদের জীবনে আসে নতুন অতিথি, ছোট্ট এক পুত্র সন্তান। তাদের ভালোবাসার প্রতীক সেই সন্তান তাদের জীবনকে আরো পূর্ণ করে তোলে। নিহাল যেমন একজন দায়িত্বশীল স্বামী হয়ে ওঠে, তেমনি মাহিরা হয়ে ওঠে এক স্নেহময়ী মা। তাদের পরিবারের ভালোবাসার আলোয় আলোকিত হয়। ভার্সিটিতেও তাদের সম্পর্ক স্বাভাবিকভাবে গৃহীত হয়। নিহালের প্রাক্তন বন্ধুরা তাদের ভালোবাসার উদাহরণ দেয়, আর নতুন ছাত্রছাত্রীরা তাদের অসম প্রেমের গল্প শুনে মুগ্ধ হয়। মাহিরা এখনো সেই সুন্দরী ম্যাম, তবে এখন তিনি নিহালের আদরের বউ এবং তাদের সন্তানের গর্বিত মা।